Face Off, powered by 24 Hours TV. মেজাজটা ড্রয়িং রুমে বসে একটা কফি না হোক চা নিয়ে টেলিভিশনের দিকে তাকিয়ে দেখার, অথবা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প ঠাট্টা আড্ডা ইয়ার্কি সবাই কি বাড়িতে জমায়েত হতে পারছেন? বোধ হয় না। কিন্তু হ্যাঁ, তাই বলে আড্ডা দিতে গেলে, গল্প করতে গেলে, আলোচনা করতে গেলে আপনার সঙ্গী তো হতেই হবে আমাদেরকে, মানে আপনার প্রিয় নিউজ চ্যানেলকে। তাই দেখুন, আজকে ড্রয়িং রুমে আপনার দোসর আমরাও এসে গেছি আজকের কথা আপনার কাছে আজকেই পৌঁছে দিতে। কি কথা? একটাই কথা, ওয়ান নেশন ওয়ান রেশন। কি কথা? একটাই কথা, এক বিশ্ব এক স্বাস্থ্য। কি কথা? একটাই কথা, আর সেটা একতার কথা। বারবার এই একতার বার্তা দিয়ে কি স্টেপ আউট বল মাঠের বাইরে বের করতে চাইছেন কেন্দ্রীয় সরকার? আজকে আমাদের প্রসঙ্গ এটাই, একতার বার্তায় কেন্দ্রের স্টেপ আউট কতটা মানুষের কাছে পৌঁছলো এই বার্তা। সবাই জানি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে খারিজ করে দিয়েছে। রাজ্য সরকারের আবেদনকে খারিজ করে বলা হয়েছে, খাদ্যে যে গণবন্টন ব্যবস্থা সেখানে মাথায় রাখতে হবে একটাই কথা, একটা দেশ একটা রেশন নীতির কথা। এতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজনের রেশন পেতে কোনো সমস্যা হবে না। তিনি নিজে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বলে দিয়েছেন এক বিশ্ব এক স্বাস্থ্য। অন্যদিকে নির্মলা সীতারামন কি বললেন? ভ্যাকসিনের ক্ষেত্রে জিএসটি বরাদ্দ রইল। দিলীপ ঘোষ বেশ কিছুদিন আগে বলেছিলেন, মনে আছে? ভ্যাকসিনে কেন জিএসটি হবে না? 5%, 5% জিএসটি বরাদ্দ রইল। থার্মোমিটার এবং অ্যাম্বুলেন্সে জিএসটি কমলো, কোথাও 28 থেকে 12, কোথাও 12 থেকে 5 রইল জিএসটি। করোনার সরঞ্জামের ক্ষেত্রে, করোনা রোগীর রোগের সময় রোগ সারাতে যা যা সরঞ্জাম লাগে সেক্ষেত্রেও কমলো জিএসটি। কিন্তু প্রশ্ন সেই এক জায়গাতে গিয়ে জাগলো যে তাহলে একতার বার্তা দিয়ে কি বলতে চাইছেন মোদী? সত্যি কি দেশপ্রেম নাকি অন্য কিছু? চলুন দেখি আজকে কারা রয়েছেন আমাদের সাথে। একতার বার্তায় কেন্দ্রের স্টেপ আউটে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জয়দেব ঘর, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে। জয়দেব দাস স্বাগত, শুভ সন্ধ্যা। আমাদের সঙ্গে সিপিআইএম এর সায়ন ব্যানার্জি, অ্যাডভোকেট সায়নকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এবং বিজেপির প্রতিনিধি তারাও যোগদান করবেন, আমরা অপেক্ষায় থাকবো। এই মুহূর্তে আমি প্রথমে অনুষ্ঠানটা শুরু করব অবশ্যই আমাদের ডেপুটি এডিটর ইন চিফ কে দিয়ে। একতার বার্তায় কেন্দ্রের স্টেপ আউট, কি মনে হচ্ছে কতটা বাপি বাড়ি যা বল মাঠের বাইরে যাবে? কারণ টার্গেটটা কিন্তু 2024, অনেক বড় রানের লক্ষ্যমাত্রা। জয়দেব দা। না দেখুন, এখানে পরিষ্কার কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি কিছু বলে থাকবে তো সেখানে কোন রকম ভাবে রাজনীতি করা তো সম্ভব নয়, কারণ আদালত অবমাননা করা তো কোনো সরকারের পক্ষে সম্ভব নয়। তো সেখানে সুপ্রিম কোর্ট যদি হস্তক্ষেপ করে এবং সুপ্রিম কোর্ট যদি রায় দিয়ে থাকে যে এক দেশ এক রেশন কার্ড পশ্চিমবঙ্গেও লাগু করতে হবে, সেক্ষেত্রে নিঃসন্দেহে রাজ্য সরকার সেই সিদ্ধান্ত মানতে বাধ্য, স্বাগত এবং সেই বাধ্যর কথাটা নয়, সম্মান জানাতে আদালতের রায়কে সরকারি ভাবে। যদি এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত হতো, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যে বিরোধিতার জায়গা ছিল সেটা অন্য প্রসঙ্গ। যখন মাঝখানে কোর্ট এসে দাঁড়ালো এবং কোর্টের রায়কে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, নিঃসন্দেহে আগামী দিনে হয়তো এটাই হতে চলেছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড, এই যে পুরো ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মধ্যে কিছুটা অনিশ্চয়তা থাকে। এই জন্য সব রাজ্য, ভারতবর্ষকে যদি আপনি সেন্ট্রালি বেঁধে দিতে চান না, তাহলে কি হয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলোর ক্ষমতা দিনে দিনে কমতে থাকে। আর এটাই হতে শুরু করেছে। রাজ্যগুলোর, মনে করুন পশ্চিমবঙ্গের মানুষ চাল বেশি খায়, পাঞ্জাবের মানুষ কম বেশি খায়। এখন যদি কেন্দ্র সরকার অ্যালট করে যে মাসে 5 কিলো চাল আর 5 কিলো গম, সেটা পাঞ্জাবের লোকের ক্ষেত্রেও প্রবলেমের জিনিস, পশ্চিমবঙ্গের লোকের ক্ষেত্রেও প্রবলেমের জিনিস। কারণ পাঞ্জাবে 8 কিলো গম 2 কিলো চাল দিলে ভালো হয়, আর পশ্চিমবঙ্গে 8 কিলো চাল 2 কিলো গম দিলে ভালো হয়। তো এই ক্ষেত্রে যদি ওই সমস্ত জিনিসটা একদিক দিয়ে কি করে হতে পারে? আমরা ছোটবেলায় কি পড়েছি? আমরা ছোটবেলায় পড়েছি বিবিধের মাঝে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। একদম, এই ডাইভার্সিটিকে খতম করে দেওয়া হচ্ছে।
ইউনিটিটা থাকবে তো ডাইভার্সিটির সাথে সাথে, তাহলে সেই ডাইভার্সিটিটা কোথায় রইলো? ডাইভার্সিটি মানে তো হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, সেই জন্য রাজ্য সরকারগুলো আছে, রাজ্যগুলোর সুযোগ সুবিধা রাজ্য দেখবে, কেন্দ্র তাদেরকে সহায়তা করবে এবং সারা ভারতবর্ষটা এক মালায় গাঁথা থাকবে, কিন্তু তাদের খাবার, পোশাক, পরিচ্ছদ, আচার ব্যবহার সবকিছুই আলাদা হবে, তাদের স্বতন্ত্র থাকবে, কিন্তু দিনের শেষে তাদের পরিচয় হবে ভারতীয়। অতএব এটা নয় যে 5 কিলো চাল পশ্চিমবঙ্গেও প্রয়োজন হলে 5 কিলো গম পশ্চিমবঙ্গেও প্রয়োজন আছে, কিন্তু পাঞ্জাবের লোকে চাল খায় না বেশি, মানে ভাত বেশি খায় না, তাদের খাদ্যাভ্যাস, তারা গম মানে আটা জাতীয় জিনিস বেশি খায়। তো সেক্ষেত্রে আপনার যদি কেন্দ্র সরকার বলে না সারা দেশে সব রাজ্যে 5 কিলো চাল 5 কিলো গম, তো এইরকম যদি হিটলারি শাসন শুরু হয় এবং সেক্ষেত্রে দেশের ঐক্য বজায় রাখার জন্য যদি বিভিন্ন সময় সবকিছু কেন্দ্র সরকার চাপিয়ে দেয় রাজ্য সরকারের উপর, তাহলে রাজ্য সরকার থাকার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তাটা আর কি থাকে? এটা তো দিনের শেষে দেখতেই হবে। জিশান আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুক্ত হয়েছেন। জিশান, শুভ সন্ধ্যা, স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই সায়নের কাছে আসবো, এরপর জিশানেরও আগে। সায়ন, যেটা উনি বললেন যে রাজ্য সরকার তার প্রাসঙ্গিকতা হারাচ্ছেন কেন্দ্রের স্টেপ আউটে, কি মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে তো প্রসঙ্গেই আসবে না প্রাসঙ্গিকতা? আবার সুপ্রিম কোর্টের রায়, জিশান আদালতের মানুষ, তিনি আবার ভালো বলতে পারবেন। হ্যাঁ বলুন। এই জিশান বলছি, সায়ন। হ্যাঁ সায়ন বলুন। অনেক শুভ সন্ধ্যা। বিষয়টা হচ্ছে যে মানে ইন্টারপ্রিটেশনটা কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে। এই যে ওয়ান নেশন ওয়ান রেশন, এর মধ্যে দিয়ে যে আমরা একটা ঐক্যের বার্তা দেখতে পাই, আসলে বিষয়টা ঐক্যের বার্তা নাকি ডাইভার্সিটিকে নাকচ করা, ডাইভার্সিটির দিক থেকে মুখ ঘোরানো, নাকি ফেডারেল স্ট্রাকচারের দিক থেকে মুখ ঘোরানো, কার্যত বিষয়টা হচ্ছে সেইখানে। একটা বিষয়কে তো অনেক রকম ভাবে ইন্টারপ্রিটেশন করা হয়। আমাদের আইনের ভাষায় আমরা যে একটা লকে যখন ইন্টারপ্রেট করি, আমাদের ইন্টারপ্রেট করার মূল কারণ আমাদেরকে বুঝতে হয় যে হোয়াট আর দ্য ইন্টেনশনস অফ দ্য লেজিসলেচার, অর্থাৎ আইনসভার লেজিসলেচারের ইন্টেনশন কি ছিল। সুতরাং এক্ষেত্রে ইন্টেনশনটা খুব পরিষ্কার। দেখুন, বিজেপি হচ্ছে এমন একটা রাজনৈতিক দল যারা চিরকাল, আপনি যদি পিছনের দিকে ফিরে তাকান, কেন্দ্রের সরকারে যতবার এরা গেছে, এই ফেডারেল স্ট্রাকচারকে একটা অস্বীকার করবার জায়গা বারংবার তৈরি করা হয়েছে, বারংবার। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কথা বারবার এই কারণেই আসবে, কারণ জয়দেব বাবু এখানে রয়েছেন, উনিও আরো ভালোভাবে এটা বলতে পারবেন। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় সরকারিয়া কমিশন বসিয়ে মানে নির্ধারিত করা হয়েছিল ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচার কি হতে পারে, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ কি হতে পারে, এটা একটা বিস্তারিত অন্য বিষয়। দেখুন, এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে বোঝানোর চেষ্টা করছে না যে ওয়ান নেশন ওয়ান রেশন, আপনাকে যদি রেশন ব্যবস্থাকে যদি এফেক্টিভ ভাবে কাজ করাতে হয়, তাহলে এফসিআই কে এফেক্টিভ করতে হবে। আপনি যদি 2014 থেকে 2021 সাল দেখেন, দেখবেন এফসিআই এর লাইবিলিটিকে যেমন বাড়ানো হয়েছে একদিক থেকে, দুই হচ্ছে এফসিআইটা যে একটা লাইবিলিটি, এইটা আস্তে আস্তে প্রমাণ করবার জায়গায় নিয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এর পেছনেও একটা কর্পোরেট লবি কাজ করছে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো দিককে আপনি তো ইকোনমিক পলিসির বাইরে থেকে গেলে তো বোঝা যাবে না। এর পেছনেও একটা ইকোনমিক পলিসি আছে, এর পেছনেও একটা প্রাইভেটাইজেশনের ফান্ডা রয়েছে, এর পেছনেও একটা আদানি গ্রুপের একটা বিজনেসের একটা প্রভাব এখানে রয়েছে। বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়তে বেরিয়েছে যে এফসিআই কে কিভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এফসিআই দের অফিসার র্যাঙ্কের সমস্ত মানুষজনেরা, তাদের সাথে যখন কথা হয়েছে, তারাই আশঙ্কা প্রকাশ করেছেন যে এফসিআই কে যে কোনো সময় হয়তো মানে তুলে দেয়া হতে পারে। বা এই যে এখন যেমন বলে না সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময়তে যে এইগুলো হচ্ছে লস মেকিং সেক্টর, এই লস মেকিং সেক্টরের জন্য আমি এটাকে প্রাইভেটাইজ করে দিলাম। এফসিআই কে যে কোনো সময় এরকম ভাবে একটা তাদের ওপরে কিন্তু খাড়া নেমে আসতে পারে। আমি আপনাকে বলছি, দেখুন, এই যে ওয়ান নেশন ওয়ান রেশন, তাই তো, এই ওয়ান নেশন ওয়ান ল নিয়ে বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইউনিফর্ম সিভিল কোড করবে গোটা দেশ জুড়ে। এখন বিষয়টা হচ্ছে এই গোটা বিষয়গুলো করতে গেলে যে স্ট্রাকচার লাগে, সেই স্ট্রাকচার তো আগে আপনাকে তৈরি করতে হবে।
ফুড সিকিউরিটি অ্যাক্ট, সেই ফুড সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছিল UPA 2 এর সময়। আমাদের এখনো মনে আছে, আমরা তখন সদ্য রাজনীতিতে এসেছি, আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সই সংগ্রহ করে রাষ্ট্রপতি ভবনে জমা দিয়েছিলেন আমাদের নেতৃত্বরা, যে ফুড সিকিউরিটি অ্যাক্টের যে প্রভিশন গুলো রয়েছে সেই রিলেটেড একটা আলাদা বিষয়। কিন্তু আজকে যদি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করে দিয়ে গোটাটাই যদি একটা কেন্দ্রীভূত ক্ষমতার দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে যেটা বেসিক বিষয় যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু কনস্টিটিউশনের যে স্পিরিট, কনস্টিটিউশনের স্পিরিটের কিন্তু একটা মূল আঘাত আসছে। এখন এখান থেকে আরো একটি বিষয় যেটা জয়দেব বাবু বলছিলেন, দেখুন মানে আপনি যদি বিভিন্ন স্টেটের দিকে তাকান, খাদ্যাভ্যাস হতে পারে, ওয়েদার হতে পারে, মানুষের ল্যাঙ্গুয়েজ হতে পারে, সবকিছুর মধ্যে একটা বিশাল ডাইভার্সিটি। আমরা ডাইভার্সিটি ওয়ার্ডটাকে যত সহজভাবে বলি এতটা সহজ নয়। আপনি সাউথ ইন্ডিয়া গেলে নর্থের সাথে কোনো মিল খুঁজে পাবেন না, আপনি নর্থ ইন্ডিয়া গেলে সাউথের সাথে কোনো মিল খুঁজে পাবেন না, বাট স্টিল এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর ইন্ডিয়ান, স্টিল এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ভারতবাসী। এটাই হচ্ছে আমাদের ইউনিটের একটা জায়গা, যে কমন ব্রাদারহুডের যে বিষয়টা। এখন এই ইউনিটির নাম করে যদি ডাইভার্সিটিকে অস্বীকার করা হয়, তাহলে কিন্তু আসলে ভারতবর্ষের যে সংসদীয় ব্যবস্থা এবং তার যে সংবিধান, সেই সংবিধানের ব্যবস্থাকে কিন্তু অস্বীকার করা হবে। আমি দেখছিলাম পশ্চিমবঙ্গ সরকার থেকে মুভ করা হয়েছিল আধার কার্ডের একটা বিষয়কে দিয়ে, যদি এই ওয়ান নেশন ওয়ান রেশন বিষয়টাকে যদি আটকানো যায়, সেখানে দেখলাম সুপ্রিম কোর্ট বলেছে, অর্ডার দিয়েছে যে না, ওয়ান নেশন ওয়ান রেশন হ্যাজ ইমপ্লিমেন্টেড, তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন মুশকিল কি জানেন তো, আমি বারবার যে কথাটা বলি, যে পলিটিক্সে একটা বিষয় আপনার থাকে, আপনি আজীবনকাল কি বলে এসছেন। মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকা অবস্থায় ফেডারেলিজম নিয়ে ওনার ভাবনা কি, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন না তখন ফেডারেলিজম নিয়ে ওনার ভাবনা কি। আপনি একটা শো করুন, সেই নিয়ে সবাই সেখানে রিসার্চ করে আমরা বসি, আপনি দেখবেন হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সুতরাং আমি ক্ষমতায় থাকলে ফেডারেলিজম ইজ গুড জাস্ট বিকজ উই আর ইন দ্য গভর্নমেন্ট, আমি ক্ষমতায় না থাকলে ফেডারেলিজমটা কোনো বিষয় নয় কারণ আমি বিরোধী। এই বিষয়টা হচ্ছে পলিটিক্সে খুব ভয়ঙ্কর একটি বিষয়। এবং শেষ আমি আপনাকে একটি কথা যেটা বলতে চাই, এই যে আপনি একটা কথা বলছিলেন না, যে ঐক্যের বার্তা ধর্মের ওপরে উঠে স্টেপ আউট করার চেষ্টা করছে, আমি আপনাকে শুভেন্দু অধিকারীর একটা বক্তৃতা মনে করিয়ে দিচ্ছি। শুভেন্দু অধিকারী যখন বিজেপির প্রথম দিকে যোগদান করলেন, শুভেন্দু অধিকারী কিন্তু উগ্র হিন্দুত্ববাদের এই মুকুট কিন্তু প্রথমের দিকে পড়তে চাননি। উনি কিন্তু প্রথমের দিকে যখন বক্তৃতা রাখতেন, উনি ওনার বক্তৃতায় হিন্দু মুসলিম এক বিজেপির চোখে এটা বোঝানোর জন্য উনি একটি বিষয়কে ব্যবহার করতেন, সেটা হচ্ছে সম্ভবত কোভিডের সময়তে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে গ্যাস রিলেটেড বা কোনো একটি কিছু একটা পলিসি করা হয়েছিল, যেখানে 500 টাকা সবাই পেয়েছিল এবং গ্যাস রিলেটেড একটা পলিসি ছিল। সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বারবার কোয়েশ্চেন করতেন যে সেই সময় কি সেন্ট্রাল গভর্নমেন্ট কাউকে কোনো ডিসক্রিমিনেট করেছে, হিন্দু দেখেছে, মুসলিম দেখেছে। কিন্তু একটু আগেই আপনাদের চ্যানেলে শুভেন্দু অধিকারীর কথা শুনছিলাম, যেখানে উনি বলছিলেন যে পোস্ট পোল যে ভায়োলেন্স হয়েছে সেটা কোনো পলিটিক্যাল ভায়োলেন্স নয়, সেটা হচ্ছে আসলে কমিউনাল ভায়োলেন্স। সুতরাং বিজেপির এই যে মুখ আর মুখোশের যে লড়াই, মুখ আর মুখোশের লড়াইতে এদের মুখোশ বারবার সামনে চলে আসবে। আপনি শুভেন্দু অধিকারীর শেষ 1 মাস, ভোটের শেষের 1 মাসের বক্তৃতা শুনুন, সেখানে আপনি দেখবেন পরিষ্কার ভাবে নন্দীগ্রাম 1 আর নন্দীগ্রাম 2 এই দুটোকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। কিসের ভিত্তিতে? রিলিজিয়াসের ভিত্তিতে। সুতরাং বিজেপি তার ডিএনএ, অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টির ডিএনএ তে কমিউনালিজম রয়েছে। এই কমিউনালিজমের ভাবনাকে সরিয়ে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পলিসিকে কোনোদিনও ইন্টারপ্রেট করা যাবে না, আর যাই হোক। শায়নের কাছে বক্তব্য শুনলাম, জিশানের কাছে আসবো। জিশান, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে ফেডারালিজম ভালো, না হলে নয়, কি বলবেন? আমি শুনতে পাচ্ছি না জিশানের কথা। জিশান একটু লগ আউট করে লগ ইন করতে হবে। জিশান অডিও পাচ্ছি না, একটু লগ আউট করে লগ ইন করলে ভালো হয়। হ্যাঁ, আমার মনে হয় জিশান লগ আউট করে লগ ইন করি। এই খবরের মাঝখানে একটু জানিয়ে দিই আপনাদের যে ইতিমধ্যেই কিন্তু শহর কলকাতায় মুষলধারে বৃষ্টি, জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ার খবর। শিয়ালদায় ভেঙে পড়েছে গাছ, বিআর সিং হাসপাতালের পাঁচিল ভেঙে বেলেঘাটা মেন রোডের কাছে গাছ পড়েছে, যার জেরে রাস্তার একাংশ আটকে গেছে। এই মুহূর্তে কিন্তু বিপর্যয় মোকাবেলা দপ্তর সেটি মোকাবেলা করার চেষ্টা করছে, ট্রাফিক পুলিশরা রয়েছেন। মুষলধারে বৃষ্টি কলকাতার বিভিন্ন জায়গায়। এবং আরো একটি খবরের দিকে আমরা চোখ রেখেছিলাম, সেটা হচ্ছে কৈখালীতে 11টি তাজা বোমা উদ্ধার। একেবারে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, সেখানে আবাসনের পাশে 11টি তাজা বোমা উদ্ধার। যদিও কে কি কারণে বোমা জমায়েতের করেছিল সেখানে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
আমাদের সঙ্গে এই মুহূর্তে জিশান রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জিশান, শোনা যাচ্ছে আমার কথা? আমার মনে হয় জিশান কোথাও একটা সমস্যা আছে। জয়দীপ্তা, এই জায়গাটায় আসবো যেটা আমাদের সায়ন বলছিলেন, যে ব্যাপারটা হচ্ছে আমরা কথাই বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো সেখান থেকে দাঁড়িয়ে আরেকটা কথা এসেছে, ইটস নট অ্যাবাউট দি ওয়ান নেশন ওয়ান রেশন, ইটস অলসো অ্যাবাউট এক স্বাস্থ্য, মানে এক বিশ্ব এক স্বাস্থ্য। সেখানেও কি সেই আরো একবার রাজ্যের ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা? এক বিশ্ব এক স্বাস্থ্য আজকেই, অন্যদিকে ভ্যাকসিনে 5% জিএসটি বরাদ্দ রইল, কেন্দ্র সুর নরম হলো না, নির্মলা সীতারামন পরিষ্কার জানিয়ে দিলেন। কিন্তু জয়দেব দা, আমেরিকার যা শিক্ষা মানে স্বাস্থ্য খাতে বাজেট বা উন্নত দেশগুলোর যা শিক্ষা খাতে বাজেট, ব্রিটেন, জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রি, তার সিকিভাগও ভারতবর্ষের নয়। তো ভারতবর্ষের আজকের যে G7 এর মিটিং এর সূত্রপাত করে আপনি কথাটা বলছেন, এগুলো জাস্ট হচ্ছে একটা গিমিক। ভোটের আগে নিজেদের ইমেজ রিকভারি বা ইমেজের প্লাস্টিক সার্জারি। যদি সেই সদিচ্ছাটাই থাকতো, তাহলে যেটা প্রথম করা উচিত ছিল সেটা হচ্ছে, যখন আমেরিকা 5,000-6,000 কোটি টাকা অ্যাডভান্স দিয়েছিল টিকা উৎপাদনকারী কোম্পানিগুলোকে, তখন ভারতবর্ষের উচিত ছিল 1,000 কোটি টাকা অন্তত অ্যাডভান্স দেওয়া এই টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে। তাদের সেটা না দিয়ে, তারা হেল্প চেয়েছিল তাও না দিয়ে, উল্টে যখন দ্বিতীয় ওয়েভ এলো তখন 4,500 কোটি টাকা ধার দেওয়া হলো ইন অ্যাডভান্স। তো স্বাস্থ্য ক্ষেত্রে সারা বিশ্বের সঙ্গে ভারত তাল মেলাবে মানে কি চাইছে? আমেরিকা, গ্রেট ব্রিটেন এবং বাইরের দেশগুলো কি ভারতবর্ষের শিক্ষা খাতে পয়সা নিবেশ করবে তাদের দেশকে না কাঁদিয়ে? যেরকম ভারতবর্ষের জন্য টিকা না রেখে বিদেশে টিকা পাঠিয়ে দিয়েছিল, বিদেশের লোকগুলো টিকা পাক, দেশের লোক টিকা না পাক, বিদেশের কোনো দেশ করবে না। নাম কেনার জন্য আমাদের ওই সুটেড বুটেড সরকার বা সুটেড সরকার বা ওই ইমেজের সরকার করতে পারে, সারা বিশ্বের কাছে একদম ওয়ার্ল্ড লিডার হয়ে উঠবে না। আগামী দিনে ভোটের সময় বিভিন্ন জার্নাল পত্রিকায় সমীক্ষা বের হবে, সেখানে নাম উঠে আসবে যে অমুক লিডার বিশ্বের শ্রেষ্ঠ লিডার, কারণ উনি কোভিডের সময় আমাদের দেশকে কোভিডের টিকা পাঠিয়েছিল। কিন্তু দেশের মানুষের লাশ গঙ্গায় ভেসেছিল, মাটির চরে পুঁতে দেওয়া হয়েছিল। আমাদের দেশের মানুষ টিকা না পেয়ে, অক্সিজেন না পেয়ে, রেমডেসিভির না পেয়ে কুকুর ছাগলের থেকেও অধম অবস্থায় মারা গেছিল, রাস্তায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে বসেছিল। সেইটা পট্টি বেঁধে বিশ্বের মানুষকে দেখতে দেবে না, না দিয়ে দেখতে দেবে কোনটা না, আমাদের ওয়ার্ল্ড লিডার বিশ্বের মানুষকে টিকার ভ্যাকসিন পাঠিয়েছিল। সেই জন্য এই বার্তাটা দিয়ে উনি ইমেজ রিপেয়ার করছেন। কিন্তু আমেরিকা তার দেশে যখন ক্লোরোকুইনের দরকার পড়েছিল, ভারতবর্ষের টুটি টিপে কিন্তু সেটা আদায় করে নিয়ে গেছিল, এক কথা চলে গেছিল, এটা একদম ঠিক তাই। অতএব আমেরিকা তার দেশের মানুষের জন্য আগে ভাববে, তার দেশের প্রতিটা টাকা তার দেশের মানুষের জন্য খরচা করবে, এবং বিশ্বের সব উন্নত দেশ তাই করে। আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, যে কোনো আপনি ইউরোপিয়ান কান্ট্রি বলুন বা ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো, বা আমি আপনাকে বলছি যেগুলো আপনাদের সেকেন্ড ওয়ার্ল্ডের অনুন্নত দেশ, তারাও ভারতবর্ষের মতো নিজের দেশের লোকের টিকা আমাদের দেশে উৎপাদন হচ্ছে, অথচ আমাদের দেশের লোক টিকা পেল না, সেই টিকা বাইরে চলে গেল, বাইরের লোক পেল। আমাদের দেশের লোক টিকায় হাহাকার করলো, আমাদের দেশের লোক বেকার হয়ে ঘরে বসে গেল, আমাদের সেকেন্ড আবার লকডাউন শুরু করতে হলো। কেন না? টিকার টাকা দেওয়া হয়নি সঠিক সময়, টাকা দিয়ে প্রকিউরমেন্ট করা হয়নি, টিকাগুলো কেনার জন্য অ্যাডভান্স করা হয়নি, এবং টিকাগুলোকে সরকারি পরিষেবার মাধ্যমে দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। এবং এখন মানুষের ওপরে সেটা চাপিয়ে দেওয়া হয়েছে, আপনারা নিজের পয়সায় নিজে টিকা কিনে লাগিয়ে নিন, সরকার দিলে আরো 1 বছর লেগে যাবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। তো সেই দেশের মানে আমাদের যিনি লিডার, তিনি তো এই ভাবমূর্তিটা তৈরি করবেন না যে এক দেশ এক স্বাস্থ্য, আমি এই উদ্দেশ্যে সব দেশে আমি টিকা পাঠিয়েছিলাম। কিন্তু কোন দেশ আপনার দেশে কি কিছু পাঠিয়েছে? বেশ, আমি জিশানের কাছে আসবো। জিশান, শোনা যাচ্ছে? বেশ, আমি শুনতে পাচ্ছি না জিশানকে। আমার শোনা যাচ্ছে, ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জিশান, দুটো বিষয়ে, এক বিশ্ব এক স্বাস্থ্য, সেটা পরে আসবো, একে ওয়ান নেশন ওয়ান রেশন, এবং সেখানেই একটা ফেডারালিজমের তত্ত্ব তুলেছিলেন সায়ন। জিশান কি বলবে? হ্যাঁ দেখুন, এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই
এখন বর্তমানে কেন্দ্র সরকার বিজেপি যারা ক্ষমতায় আছে তারা ফেডারেলিজমটাকে নষ্ট করার চেষ্টা করছে সিন্স 2014। এখানে কোনো ডাউট নেই, দ্বিচারিতা নেই। কারণ আমাদের দেশের সংবিধান তারা কোনোভাবেই মানে না। তারা সবকটা অ্যাঙ্গেল দিয়ে বোঝায় দ্যাট দে আর এগেইনস্ট দ্য কনস্টিটিউশন, এবং সেইভাবেই তারা সবসময় ফেডারেল স্ট্রাকচারটাকে ভঙ্গ করার চেষ্টা করে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে জিনাদি, প্রথমত এই যে বিজেপি দল আছে না কেন্দ্র স্তরে, আমরা জানি যে এরা সব থেকে বড় মিথ্যেবাদী দল, এরা সবসময় ফেক কথা বলে, ফেক নিউজের একটা ফ্যাক্টরি। কিন্তু তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে বিজেপি কিন্তু খুব অর্গানাইজ দল। তারা কিন্তু কোনো কিছু করার আগে অনেক কিছু ভেবে চিন্তে করে। হয়তো সেটা আমাদের সামনে একটা হাস্যকর বিষয় হতে পারে, কিন্তু তাদের প্রত্যেক স্টেপ না তারা ভেবে চিন্তে করে। আমি কেন বলছি এই কথাটা আমি বলে দিচ্ছি। ভেবে নিন, কোনো জিনিস তাদেরকে যদি 1 মাস পরে করতে হয় সেটা তারা 1 মাস পরেই করবে। তারা কিন্তু তাড়াহুড়ো করে 1 দিন বা 2 দিন পরে করবে না। তাদের হাতে থাকলেও তারা 1 মাস পরে করবে। এই ধৈর্যটা তারা রাখতে পারে, কারণ তারা একটা জিনিসে বিলিভ করে। তাদের যে ইডিওলজি আছে, তাদের যে আদর্শ মতাদর্শ আছে, সেটা আমরা অবশ্যই নিন্দা করি, কারণ নিন্দা করারই কথা। বিকজ ভারতবর্ষের কনস্টিটিউশনের বেসিসে তাদের ইডিওলজি মানা যায় না, তারা যে ইডিওলজি চাষ করে। কিন্তু তাদের ইডিওলজিকে তারা সাকসেস করার জন্য তারা কিন্তু একটা ব্লুপ্রিন্ট এবং সবকিছু তৈরি করে রেখেছে। সেই কারণে বলতে চাইছি, যেটা হচ্ছে কথাটা, একটা সিনেমায় দেখিয়েছিল যে কোথায় একটা আর্মস ক্যারি করা ইল্লিগাল, মানে বন্দুক ক্যারি করা যাবে না, ইল্লিগাল। তখন কি করা হয়, বন্দুকগুলোকে মানে ডিসম্যান্টেল করা হয়, বিভিন্ন পার্টসে সেটাকে খুলে নেওয়া হয় যাতে ক্যারি করা সম্ভব হয় লিগালি। তারপরে সেটাকে একসাথে তারা ম্যান্টেল করে অ্যাসোসিয়েট করে বা সেটাকে গান তৈরি করে। মানে বিষয়টা আমি বলতে চাইছি, দেখুন এখন সুপ্রিম কোর্ট ওয়ান নেশন ওয়ান রেশন তারা কেন্দ্র সরকারের ফেভারে ডিসিশন দিয়েছে। যেহেতু আমাদের কিছু করার নেই, সুপ্রিম কোর্টের ডিসিশনটাকে মাথা নত করে মেনে নিতে হবে, এটাই আমাদের সংবিধান শেখায়। যাই হোক, কিন্তু দেখুন এই যে ওয়ান নেশন ওয়ান রেশন, একদিকে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এগুলো কিন্তু ঠিক সেই বন্দুকের ডিসম্যান্টেল পার্টস এর মতো আস্তে আস্তে তারা কিন্তু গোছাচ্ছে। তাদের মেন টার্গেট হচ্ছে কিন্তু ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান কান্ট্রি ওয়ান ইডিওলজি, এই দিকেই কিন্তু তারা এগোতে চাইছে। এগুলো জাস্ট একটা মানে বিচ্ছিন্ন পার্টস গুলোকে তারা একদিন অ্যাসোসিয়েট করবে, এবং তাদের মূল যেটা টার্গেট হচ্ছে আমাদের দেশটাকে নিয়ে একটা চিন্তাধারার মধ্যে দেশটাকে আনার, সেটাই তাদের মূল টার্গেট। এগুলো জাস্ট স্টেপিং স্টোনস টুয়ার্ডস দেয়ার টার্গেট, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ফেডারেলিজম নিয়ে যেটা সায়নদা বলছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি ডাবল নেচার নিয়ে কথা বলছিলেন, যে যখন উনি ক্ষমতায় ছিলেন না তখন ফেডারেলিজম নিয়ে ওনার বক্তব্য আলাদা ছিল, আর এখন ওনার ফেডারেলিজম নিয়ে বক্তব্য আলাদা। দেখুন, সেইভাবে ধরতে গেলে তো সিপিআইএম এরও বক্তব্য অনেক রকম আমরা দেখতে পারি যে তার মধ্যে হিপোক্রেসি লুকিয়ে আছে। 2011-র আগে সিপিএম, 2011-র পরে সিপিএম, এবং 2016 বিশেষ করে 2016 নির্বাচনের আগে সিপিএম, আর তারপরে সিপিএম, যেই কংগ্রেসকে তারা সবসময় তাদের বিরোধিতা করে এসছে, তার কোলেতে গিয়ে বসেছিল 2016 নির্বাচন। তারপর সব থেকে যেটা আশ্চর্য বিষয়, মানে আমরাও একটা কথা জানেন তো, মানে সমাজে শুনতাম যে সিপিএম যাই হোক না কেন, সিপিএম কোনোদিন কোনো কমিউনাল শক্তির সাথে হাত মেলাবে না। তারা যাই হোক দিনের শেষে সেকুলার, অন্য কিছু করতে পারুক কিনা। কিন্তু আমার দেখে খুব আফসোস হয়েছিল যেইভাবে তারা একটা কমিউনাল পাওয়ারকে মানে শুধু হাত মেলায়নি, ব্রিগেডে যেইভাবে সেই কমিউনাল পাওয়ারকে ফেলিসিটেট করেছিল মোহাম্মদ সেলিম। তাই দেখুন, এই নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না, তার জবাব মানুষ অবশ্যই 2রা মেতে দিয়ে দিয়েছে। আমি শুধু এইটুকুই বলবো, ডাবল নেচার অন্য কারোর দিকে পয়েন্ট আউট করার আগে নিজের দিকে আগে দেখবেন, কারণ 3টে আঙুল নিজের দিকে থাকবে। সেকুলারিজম নিয়ে সারা বিশ্বতে তো গলা জোর করে সিপিএম এর নেতারা, আর এখানে আব্বাস সিদ্দিকীর মতো লোক, এবং উনি এখন তর্ক করবেন যে আব্বাস সিদ্দিকী কমিউনাল নয়। আমি কয়েকটা এক্সাম্পল ওনাকে দিয়ে দিই, উনি মনে রাখবেন এটা। উনি নুসরাত জাহাঁকে নিয়ে বলেছিলেন যে উনি যেহেতু একজন হিন্দুকে বিয়ে করেছিল, মানে তখন তো জানতো বিয়ে করেছিল, এবং যেহেতু উনি মন্দিরে গেছিল বলে নুসরাত জাহাঁকে নিয়ে বলেছিল যে গাছে বেঁধে পেটানো উচিত যদি কোনো মাইনরিটি মন্দিরে যায়। যাই হোক, এটা একটা ইনস্ট্যান্স। আর একটা কথা উনি বলেছিলেন, সেটা হচ্ছে অমানবিক কথাটা আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে করোনা ভাইরাস, আমি উপরওয়ালার কাছে দোয়া করছি একটা মরণ ভাইরাস ভারতে আসুক, করোনা ভাইরাস আসুক এবং 50 কোটি মানুষ মারা যায়। তো সিপিআইএম যেই নীতি আদর্শের কথা বলে, যেই কমিউনিজমের কথা বলে, সেটা শুধু তাদের বইতেই লেখা আছে, কিন্তু এই যে বঙ্গ সিপিএম যারা আছে তারা সেটা কোনোদিনই অ্যাপ্লাই করে না। তারা সবসময় হিপোক্রেসিতে বিশ্বাস করে এবং সেটা নিয়েই চলে। তাই ফেডারেলিজম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা না চিন্তা করে আগে নিজেদের আদর্শ নিয়ে চিন্তা করুন, এখনো সময় আছে। আদর্শ যদি না বাঁচাতে পারেন তাহলে সত্যি বলছি, যতই সিলিন্ডারে সিপিএম এর ফ্ল্যাগ, অক্সিজেন সিলিন্ডারে সিপিএম ফ্ল্যাগ মুড়ে ঘুরুন, মানুষ কিন্তু আপনাদের মনে রাখবেন, এটা আপনারাও বুঝতে পারছেন। এই বিজেমূল তকমাটা ছাড়ুন,
বিজেমূল করে আপনারা এই নির্মূল হয়ে গেছেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই বিজেমূল করা ছেড়ে দিন, তাহলেই মানুষের চোখে কিন্তু পড়বেন, নাহলে আস্তে আস্তে কিন্তু কিছুই খুঁজে পাওয়া যাবে না। বেশ, জিশানের পরে শানের কাছে আসবো। জিশান একটা শব্দ ব্যবহার করলো, বঙ্গ সিপিএম, সেই শব্দটা নিলাম। আর আরেকটা বিষয় ছিল জিশান, এই প্রসঙ্গে কথা হয়নি যখন প্রসঙ্গটা তুললেন আপনি, সেটা হচ্ছে যে বললেন না নুসরাত জাহান প্রসঙ্গে, তখন তো জানা গেছিল তিনি বিয়ে করেছেন। তো আমার একটা ছোট্ট জিনিস জানার আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড পয়েন্ট, দলের মতবাদে আদর্শে যারা বিশ্বাসী, এই যে তখন তো জেনেছিলাম আর এখন জানার মধ্যে জনপ্রতিনিধিকে নিয়ে তৃণমূল কংগ্রেস কারোর বিয়ে নিয়ে কোনো স্ট্যান্ড পয়েন্ট জারি করতে চায় না। তিনি জনপ্রতিনিধি। আমি একটা কথা বলি, পাশের পাড়ার দিদি বৌদি কাকিমা জেঠিমা নয়, সেলেব পাবলিক ফিগার, জনপ্রতিনিধি। হ্যাঁ বলুন জিনাদি, একটা কথা বলি, জনপ্রতিনিধির কি পার্সোনাল লাইফ থাকবে না? জনপ্রতিনিধি কাকে বিয়ে করবে, কাকে ভালোবাসবে, সেটাও ভোটের মাধ্যমে ডিসাইড হবে নাকি? জেনারেশনে বাস করি, এইসব নিয়ে আমরা আলোচনা করব না, তাহলে বিজেপির সাথে সিপিএম এর সাথে আমাদের আমি একটা জিনিস বুঝলাম না, আমরা হিন্দু ধর্মে না, আমরা এমন একটা দেশে এমন একটা রাজ্যে বসবাস করি, আমি প্রাদেশিকতা বাদ দিয়ে বলছি, আপনি বলছেন ব্যক্তি। আমি একটা জিনিস বুঝতে পারি না, নুসরাত জাহানের যদিও উনি আমারও ভীষণ একজন চেনা মানুষ, ব্যক্তিগতভাবে আমি নুসরাত জাহানকে চিনি, কারণ অনেকবার ইন্টারভিউ করা হয়েছে, প্রফেশনাল জায়গা থেকে অনেকটা ভালো সম্পর্ক, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও প্রশ্ন তুলবো, আমি সামনে এসে দাঁড়িয়ে পরিষ্কার বলছি এই মানুষটার সঙ্গে আমি কিছু মনে করবেন, একটা সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছে, আমি নাম করব না, সেখানে মুকুল রায়ের একটা ছবি আর সেখানে দেয়া রয়েছে কে বলেছে উনি বিজেপির সঙ্গে সংসার করছেন, উনি লিগ্যাল লিভ ইনে ছিলেন বিজেপির সাথে, একেবারে এইরকম ভাবে কোট করা হয়েছে। আমি না একদম পোস্টার চাইলে আমি তুলে দেখিয়ে দিতে পারি, এবং সেটাও একজন কোনো সেলেব করেছেন, এবং সেই সেলেব আবার কোনো নাম করে আমি বলছি না তিনি তৃণমূল বা বিজেপি নন, যে সেলেব এই মতামতই করেছেন। তো এইটা তো বুঝতে পারলাম না, আজকে দায় তৃণমূল কংগ্রেস, তার ব্যক্তিগত ব্যাপার মেনে নিচ্ছি, একটা জনসমক্ষে প্রত্যেকের সামনে দাঁড়িয়ে একদম অবলীলায় সংসদে তিনি বিয়ের জন্য শপথ নিতে যেতে পারলেন না, শপথের দিন পরিবর্তন করে দেওয়া হলো অধিবেশনে, তারপর বলছেন বিয়েটা বিয়ে নয়। এটা কি মানে শপথ? মিমি চক্রবর্তী গেলেন না, নুসরাত জাহান গেলেন না, সংসদের ডেট পাল্টে গেল, অ্যাপ্লাই করা হলো তিনি বিয়েতে তুরস্কে গেছেন বলে পরে যাবেন। এবার আমার তো বাজিগারের, হ্যাঁ আমি শুধু একটা কথা বলবো, বাজিগারের একটা লাইন ছিল না, হোয়াট আ জোক, সেটা আমার প্রশ্ন, ইজ দ্যাট আ কাইন্ড অফ আ জোক? বলুন জিশান, তারপর শানের কাছে আসবো। হ্যাঁ জিশান বলুন। হ্যাঁ, কোশ্চেন কমপ্লিট, এবার বলতে পারি উইদাউট ইন্টারাপশন? বলুন। ফাইন, দেখুন কে কাকে বিয়ে করেছে, কে কার সাথে ঘর করেছে, কে সহবাস করেছে, সেই কি তার উত্তর দেবে, ঠিক আছে? আমাদের দল থেকে আমরা কোনো স্ট্যান্ড দেব, কারণ বিবাহ নিয়ে কোনো আমাদের দলের এত মাথা ব্যথা নেই। একটা মানুষের কে কাকে বিয়ে করলো, কার সাথে সহবাস করলো, সেটা নিয়ে দল কোনো স্ট্যান্ড দেবে না। দলের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা নিয়ে ব্যস্ত থাকবে। আপনি যেটা বলছেন জনপ্রতিনিধি, অবশ্যই জনপ্রতিনিধি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যদি পাবলিকের সাথে উনি কোনো দোষ করে থাকেন, পাবলিকের সাথে যদি কোনো কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে কিছু ভুল হয়ে থাকে, সেটা বলুন, সেটা নিয়ে দল উত্তর দেবে, সেটা নিয়ে পার্টি তার স্ট্যান্ড দেবে। উনি কাকে ভালোবাসবেন, কার সাথে থাকবেন, কাকে বিয়ে করবেন, এটা ব্যক্তিগত, ওনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, তৃণমূল কংগ্রেস কারোর ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে যায় না, এটাই তৃণমূল কংগ্রেস। আমরা সিপিএম কে দেখেছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করতে, উনি কাকে ভালোবাসবেন, কার সাথে ভিডিও চ্যাট করবেন, সেটা নিয়ে ওনাকে বহিষ্কার করে দেওয়া, সেটা সিপিএম পারে। সেটা বিজেপি পারে বলতে যে সহবাসটা আমাদের দেশের নেচার নয় বা আমাদের দেশের ট্রেডিশন নয়। তৃণমূল কোনো মন্তব্য করতে চায় না। কি বললেন? দেশের নেচার নয়? আচ্ছা বেশ, না সহবাস বা লিভিং আমাদের কনস্টিটিউশন কি তার এগেইনস্টে? আপনি এটা বলুন না। না আপনি বলেন না, উইদাউট ইন্টারাপশন বলুন না। আপনি উত্তরটা দিন না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, কনস্টিটিউশন এগেইনস্ট দ্য লিভিং স্ট্যাটাস। না আমি একদম লিভ ইনের কথা বলছি না। শায়ন আগের দিন খুব সুন্দর করে একটা বক্তব্য দিচ্ছিলেন যে সিঁদুর পরাটা এটা শুধুমাত্র দেখলে অর্থোডক্স মেন্টালিটি মনে করলে হবে না, এর পেছনে একটা যৌক্তিকতা আছে যেটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না।
জনপ্রতিনিধি যেখানে পাবলিক ফিগার, তার ব্যক্তিগত জীবন, এই কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার না। সায়নের কাছে আসবো। সায়ন, আপনি হাসছিলেন, কেন ম্যাম ব্যক্তিগত জীবন জনপ্রতিনিধি থাকবে না? এটা কি রকম কথা ম্যাম? এটা তো আমি মানতে পারলাম না। আপনি বিশ্বাস করেন? আপনি জিশান, আপনি অবশ্যই থাকবে। আপনি বিশ্বাস করেন একটা সাধারণ মানুষের দাম, আর তিনি যখন একটা কোনো চেয়ারে বসছেন, চেয়ারটার দাম, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, উনি কাকে বিয়ে করলেন, কার সাথে সহবাস করলেন, তার জন্য সাধারণ জনগণের কি যায় আসে? এটা আলোচ্য বিষয় হচ্ছে কেন? এটা আলোচ্য বিষয়। আমি একটা সাধারণ কথা বলছি, আমি আমার ব্যক্তিগত মতামত একটা আপনাকে দিলাম, যা মতামতই দিই, আমার মতামতের দায় 24 আওয়ার্স টিভিকে বহন করতে হবে না? এটা হয় দাদা? এটা কি বিশ্বাসযোগ্য? এটা কখনো মানা যায়? তাহলে তৃণমূলকে অবশ্যই ভাবমূর্তির প্রসঙ্গ, জিশান, ভাবমূর্তির প্রসঙ্গ। আমি সায়নের কাছে আসবো, আমি সায়নের কাছে আসবো। জিশান, আবার আসবো। জিশান, আমরা এই প্রসঙ্গে আবার আসবো, একতার প্রসঙ্গে ফিরতে হবে। আমি আসবো। একটা জিনিস কমপ্লিট হ্যাঁ, বলুন সংক্ষেপে। কম্পারিজনটা ভুল ছিল ম্যাম, আপনার কম্পারিজনটা একদমই ভুল ছিল। যে আপনি চ্যানেলে বসে কি বলবেন সেই স্টেটমেন্টকে 24 আওয়ার্স এর অবশ্যই দায় নিতে হবে, বিকজ ওটা আপনার প্রফেশন। পাবলিক রিপ্রেজেন্টেটিভ নুসরাত জাহান একজন সাংসদ, সাংসদীয় যা ওনার রোলস আছে, তা ওনার কর্মগুলো আছে, সেটা নিয়ে যদি উনি কোনোদিন কোনো কিছু ভায়োলেট করে থাকেন, সেটার জন্য অবশ্যই দল দায়ী, দলকে স্টেটমেন্ট রাখতে হবে। উনি কাকে বিয়ে করবেন, কাকে ভালোবাসবেন, সকালে কি খাবেন, রাতে কি পড়বেন, সেটা নিয়ে দল কোনো স্ট্যান্ড রাখবে না। ধন্যবাদ। দল সকালে রাতে খাওয়ার প্রসঙ্গ না, যাই হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী কি করছেন তাই নিয়ে গোটা দেশ নড়ে যাচ্ছে, যাই হোক। হ্যাঁ বলুন, শায়ন বলুন। জিনা, আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ বলুন। আসলে পলিটিক্যাল ডিবেট আজকে কোন জায়গায় ইররিলেভেন্স হয়ে যাচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শেষ কয়েকটা মুহূর্ত। মানে আমি কিছুক্ষণ আগে বলছিলাম একটাই বিষয়, দেখুন আমি কারোর বলার সময় কোনো ইন্টারাপ্ট করিনি, প্লিজ আপনারা কেউ ইন্টারাপ্ট করবেন না, আপনাদের বলার সময় আপনি বলবেন, কোনো অসুবিধা নেই। এই চ্যানেলে অবশ্যই নিজেদের কথা বলবার স্বাধীনতা, সেটা এই চ্যানেলে দেয়া হয়, তার জন্য আমরা থ্যাঙ্কফুল। দেখুন একটা বিষয় কি জানেন তো, আমি যে কথাটা বললাম, জয়দেব বাবু দেখলাম আমার মুশকি হাসলেন। বিষয়টা হচ্ছে যে আমরা যখন সরকারে ছিলাম কি বিষয়ে আমি বললাম, আমি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জোট করার বিষয় বললাম? জি না, আমি কিন্তু জোটের বিষয় বললাম না, আমি বললাম কনস্টিটিউশনাল প্রভিশন, কনস্টিটিউশনাল আর্টিকেল। আমাদের একটা যদি কেস ল এর দিকে আমরা দেখি না, সেই কেস লটা আছে ভারতবর্ষের একটা বিখ্যাত কেস ল, যে কেস ল গোটা ভারতবর্ষকে বাঁচিয়ে রেখে দিয়েছে, দ্যাট ইজ কল্ড কেশব নন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা। যে জায়গাতে বলা রয়েছে দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি অ্যামেন্ডেড, অর্থাৎ একটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে কখনো অ্যামেন্ড করা যায় না। আমি কি বিষয়ে কথা বলছিলাম, মমতা ব্যানার্জির কোন স্ট্যান্ড পয়েন্ট বিষয়, খুব নির্দিষ্টভাবে দ্যাট ওয়াজ আ কনস্টিটিউশনাল স্ট্যান্ড পয়েন্ট। What was the constitutional standpoint? The constitutional standpoint was regarding the federal structure. অর্থাৎ আপনার দলের ফেডারেলিজম নিয়ে কি মনোভাব রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলছি, উনি 2011 সালের আগে ফেডারেলিজম নিয়ে এক রকমের মনোভাব রাখতেন, আজকে 2021 সালে ফেডারেলিজম নিয়ে উনি আরেক রকমের মনোভাব রাখেন। এই যে কিছুদিন আগে আমরা এই চ্যানেলে আলোচনা করছিলাম না, যে ডিএম দের সাথে পিএম ডিরেক্ট মিটিং করছে, এর ফলে একটা ফেডারেল স্ট্রাকচার বিঘ্নিত হচ্ছে। তো এটা তৃণমূল কংগ্রেসও বলেছে। আমি আপনাকে বলছি, আয়লা হয়ে যাওয়ার পরে এরাজ্যের বিরোধী নেত্রী তিনি চিঠি লিখেছিলেন, তিনি চিঠি লিখে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছিলেন যে এই টাকা আপনারা গভর্নমেন্টকে দেবেন না, এই টাকা আপনি ডাইরেক্ট ডিএম এর হাতে দিন। তখন ফেডারেল স্ট্রাকচার কোথায় ছিল জিনা? আলোচনাটা কনস্টিটিউশনের বাইরে না। এখন কনস্টিটিউশনের বাইরে বেরিয়ে চায়ের দোকানের আলোচনা করলে ইউ অল হ্যাভ দ্য ফ্রিডম, আপনি করতে পারেন। এখন বিষয় হচ্ছে, আমি আবারও একটি কথা বলছি, নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করার ইচ্ছা এতটুকুও নেই। বিশ্বাস করুন, জীবনে অনেক কাজ রয়েছে ওনার ব্যক্তিগত জীবনে। ওনার যে রাইট টু প্রাইভেসি, সেই রাইট টু প্রাইভেসিকে ফান্ডামেন্টাল রাইট ডিক্লেয়ার করবার জন্য আমরা সিপিআইএম দীর্ঘদিন লড়াই করেছি। এখন বিষয় হচ্ছে, নুসরাত জাহান বলেছেন ওনার বিয়ে হয়নি, এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি আছেন উনি বললেন বিয়ে হয়েছেন। এখন হতেই পারে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়তো সেদিনকে নির্ভর ছিলেন, সেই জন্য উনি বলছেন যে হয়তো ওনার বিয়েটা হয়েছে, উনি নিজেই বলেছেন, এক্ষুনি রেকর্ডিং দেখানো যেতে পারে। এখন আবারও আমি বলছি, এক্ষুনি এই যে বলছিলেন না যে বিয়ে হয়েছে কিনা সেটা এখন you can continue, no problem, you can continue. না বলুন, আমি আমার সময় বলবো। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে, দেখুন এই যে একটা কথা বলছিলাম না, থ্যাংক ইউ, এই যে একটা কথা বলছিলাম না, ব্যক্তিগত জীবন তো জিনা,
আপনি একটা কথা বলুন তো, এই যে আজকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হচ্ছে, তো কে কার সাথে, এক্ষুনি বলছিলেন কে কার সাথে সহবাস করবে, কে কাকে বিয়ে করবে, খুব ভালো কথা। আচ্ছা, বারাসাতের সাংসদ যেদিনকে বলেছিলেন পার্কস্ট্রিটের বুকে যিনি রেপড হয়েছেন, তার সাথে যারা রেপ করেছে তাদেরকে নাকি একটা দেনা পাওনা নিয়ে সমস্যা ছিল, এটাও তাহলে ব্যক্তিগতই, বুঝলেন তো? এটার মধ্যেও আর কিছু খুঁজে পাওয়ার কোনো বিষয় নয়। আমি জানি না এটা কিভাবে উনি হঠাৎ করে বলে দিলেন, হঠাৎ করে কোথা থেকে উনি আমাদের একজন বহিষ্কৃত নেতার নাম নিয়ে চলে আসলেন যে উনি কার সাথে সহবাস করেছেন তার জন্য নাকি ওনাকে বের করে দেওয়া হয়েছে পার্টি থেকে। উনি হয়তো ওনার পার্টিকেই অস্বীকার করছেন, কারণ আমি আপনাকে বলছি যে সময়তে সেই নেতাকে নিয়ে এই আলোচনা হচ্ছে, রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস ব্যানার ছাপিয়েছিল বাংলার রাম রহিম বলে, সেই সাংসদের নাম, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমি চাইলে আপনাকে এক্ষুনি পোস্টার পাঠিয়ে দিতে পারি, আমার 1 মিনিটও সময় লাগবে না, 1 মিনিটও সময় লাগবে না। তৃণমূল কংগ্রেস ব্যানারে মিছিল করেছিল বাংলার রাম রহিমকে গ্রেপ্তার করতে হবে। এখন গণতান্ত্রিক দেশ, আপনি তাকে দলে নিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সহবাস বলে না সেটাকে কোট আনকোট করে দেবেন না। কারণ একজন মহিলা থানায় গিয়ে সেদিনকে অভিযোগ জানিয়েছিলেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করা হয়েছিল, which is under article 375, যেটাকে আমরা রেপ হিসেবে বলি, সেটা দেশের আইন বলছে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, বিষয় কি জানেন তো, রাজনীতির চর্চা না একটু ডিপ রুটে করতে হয়। এই যে এতক্ষণ ধরে খুব সোজা ভাষায় ব্যক্তিগত জীবন করে দেওয়া হলো, আমি আগের দিনও আপনাদের চ্যানেলে বসে বলেছি, শুধুই মহিলা সাংসদের জায়গাতে যদি একজন পুরুষ সাংসদ থাকতো, 3টে সেকশনে এখন অব্দি কেস হতো। আমি দাঁড়িয়ে আপনাকে, আমার দায়িত্ব আমি নিজে নিয়ে বলছি, 3টে সেকশনে কেস হতো, 493, 496, তার সাথে সেকশন 375, which is amount to rape। সুতরাং এটাকে আর যাই হোক এতটা সহজ সমীকরণ করে দেবেন। এবার আজকের বিষয়তে আসি। আজকের বিষয় তো কোনো মতেই এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনা নয়। এই যে কথা হচ্ছিল না ওয়ান নেশন ওয়ান হেলথ সিস্টেম, আচ্ছা যদি ওয়ান নেশন ওয়ান হেলথ সিস্টেমই হয়ে গিয়ে থাকে, তাহলে কিসের জন্য যে সময়তে করোনার সেকেন্ড ওয়েভ হচ্ছিল কেন বলা হয়েছিল 18 থেকে 45 রাজ্যের সরকারকে নিজের মতো করে ভ্যাকসিন কিনে নিতে হবে? কেন এসএফআই কে সুপ্রিম কোর্টে গিয়ে মুভ করতে হয়েছিল ফর দ্য ফ্রি ভ্যাকসিনেশন? কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাইকোর্টে গিয়ে মামলা করতে হয়েছিল ফর দ্য ফ্রি ভ্যাকসিনেশন? কেন বিভিন্ন স্টেট গভর্নমেন্ট ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল অলসো, কেন সেন্ট্রালের কাছে দাবি তুলেছিল সেই সময় ফর দ্য ভ্যাকসিনেশন, ফ্রি ভ্যাকসিনেশন ফর অল? অর্থাৎ আপনি আজকে দাবি তুলছেন ওয়ান নেশন ওয়ান হেলথ সিস্টেম, আপনি আজকে বলছেন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, আপনি আজকে বলছেন ওয়ান নেশন ওয়ান ল, তা আপনি ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু যে সময়তে ওয়াননেসের কথা আপনার প্রমাণ করবার কথা ছিল, সেই সময়তে আপনি ফেডারেল স্ট্রাকচার হিসেবে রাজ্য সরকারের ঘায়ে আপনি দায় ঠেলে দিয়েছেন। সুতরাং এই যে বিষয়টা, আমি আপনাকে আবারও বলছি, ভারতবর্ষের সংসদীয় রাজনীতি, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ভারতবর্ষের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার, এবং আমি আপনাকে আরো নির্দিষ্টভাবে বলছি, এখানে জয়দেব বাবু রয়েছেন, সারাদিন ধরে রাজনীতি নিয়ে কাটাছেড়া করেন, জয়দেব বাবু একমত হবেন, রাজনীতিতে আজকে বিজেপির কাজ শুধুমাত্র কোন স্টেটে গিয়ে জিতলাম আর কোথায় আমি গিয়ে কোন পৌরসভা দখল করলাম, পঞ্চায়েত দখল করলাম না ম্যাডাম। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি এই লড়াইতে নেই। বিজেপি তার লড়াইয়ের গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, তার লক্ষ্যের দিকে যাচ্ছে, দ্যাট ইজ দ্য হিন্দু রাষ্ট্র, নাথিং এলস ম্যাডাম। সেই হিন্দু রাষ্ট্রের জন্য কি কি করতে হবে? কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে হবে। তার জন্য কি লাগবে? লোকসভায় 2/3 আপনার মেজরিটি লাগবে। তার জন্য কি লাগবে? রাজ্যসভায় 2/3 মেজরিটি লাগবে। তার জন্য এত বড় অ্যামেন্ড করতে গেলে আপনাকে কি লাগবে? টোটাল ভারতবর্ষের যতগুলো লেজিসলেচার রয়েছে তার 1/2 সিম্পল মেজরিটি লাগবে ম্যাডাম। সুতরাং বিজেপি তার লক্ষ্যে অবিচল। এই যে সুপ্রিম কোর্ট নিয়ে আগের দিনকে আলোচনা হচ্ছিল ম্যাডাম, সুপ্রিম কোর্টে কিভাবে বেঞ্চ পিস হয়েছে, জাজেরা সেই কথা বলেছেন, সে কথা আমরা সিপিআইএম বলিনি ম্যাডাম। এখন এই যে সংবিধানকে বাঁচানোর একমাত্র, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একমাত্র জায়গা ইজ দ্য সুপ্রিম কোর্ট। আন্ডার আর্টিকেল 32 উই ক্যান ফাইল a petition to the Supreme Court, যেখানে আমরা জুডিশিয়াল রিভিউ করতে পারি। কিসের জুডিশিয়াল রিভিউ? দ্য জুডিশিয়াল রিভিউ অফ দ্য কনস্টিটিউশন। সেই জুডিশিয়াল রিভিউকে যদি ভেঙে দিতে চায় ম্যাডাম, তাহলে কিন্তু গোটাই যে কনস্টিটিউশনের সিস্টেম, আমরা যে সিস্টেম নিয়ে গর্ববোধ করি ম্যাডাম, সেই সিস্টেমটাই কিন্তু ম্যাডাম ভেঙে পড়বে। এটাই হচ্ছে বর্তমান সময়ে বিজেপির একমাত্র অভিন্ন লক্ষ্য, এক এবং অদ্বিতীয় অভিন্ন লক্ষ্য। এর বাইরে আর কোনো লক্ষ্য বিজেপির এই মুহূর্তে নেই। হিন্দু রাষ্ট্র তৈরি করতে
করতে হবে। এবং আমি আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি, 2024 সালের আগে কনস্টিটিউশনের মেজর চেঞ্জ করবে বিজেপি, মেজর চেঞ্জ করবে। কারণ যে ম্যান্ডেট নিয়ে তারা আজকে পার্লামেন্টে গিয়ে বসেছে, এই ম্যান্ডেটকে এত সহজে হাতছাড়া তারা করবে না। আমি সায়নকে একটু জিজ্ঞেস করব, আমি জিশানের কাছে আসবো। আচ্ছা, সায়নের বক্তব্যের প্রেক্ষিতে জয়দেব দা, এই যে কনস্টিটিউশনে একটা মেজর চেঞ্জ, মানে তারা যে ভাবনা নিয়ে বসেছে, তো সেক্ষেত্রে আমাদের কাছে যারা সম্ভাব্য আশঙ্কা হয়ে কি কি দাঁড়াতে পারে, জয়দেব দা যদি একটু আমাদের বলেন। না দেখুন, এখানে প্রথম কথা যে চেঞ্জেসটা হলো সেটা হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের খুব কাছের একজন মুখ্য সচিব, তাকে ইলেকশন কমিশনার করে পাঠানো হলো। অর্থাৎ দাবার ঘুঁটির চাল দেওয়া হয়ে গেছে 2024 এবং 2022 লক্ষ্যে। যে মানে উত্তরপ্রদেশের যে আধিকারিক আজকে যোগী আদিত্যনাথজির মুখ্য সচিব ছিল, তিনি আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশনার। এবারে সায়ন যেটা বলছে বা বিরোধী দলরা যেটা বলছে, সেটা যদি করতে পারতো, আসল যেটা অভিযোগ করা হয়েছিল 2019-এ, বা সেটার সত্যতা হয়তো যদি কোনোদিন বিজেপি সরকার থেকে যায়, অর্থাৎ বিজেপি কেন্দ্র সরকার থেকে চলে যাবার পরে যে সরকার আসবে, তারা হয়তো খুঁজে বার করতে পারবে যে 2019-এও কিন্তু প্রবল বিক্ষোভ জনমত ছিল মোদী সরকারের বিরুদ্ধে, কিন্তু সেটা প্রতিফলিত হলো না কেন? যার জন্য ডিএমকে এবারে 2021-এ বিধানসভা ভোটের আগে দুটো দাবি করেছিল খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভিভিপ্যাট সঙ্গে ইভিএম মেশিনকে প্যারালাল কাউন্টিং করানো, অর্থাৎ ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম মেশিনের কাউন্টিং। আর একটা হচ্ছে স্ট্রং রুমগুলোতে জ্যামার বসানো। এই স্ট্রং রুমগুলোতে জ্যামার বসানোর মধ্যে যেটা লুকিয়ে থাকে সেটা হচ্ছে যে কোনোভাবে কোনো চিপ বা কোনো মাইক্রোচিপও নয়, ন্যানো চিপ, এখন তো ন্যানো টেকনোলজি, আর দেশের বিশ্বের তাবর তাবর যত শিল্পপতি এবং তাদের যে অর্থ, সেটা এখন বিজেপির দিকে ফান্ডিং হচ্ছে। তো ন্যানো চিপ, মাইক্রোচিপ এগুলো নিয়ে কোনো একটা অসম্ভব ব্যাপার নয়। তো এই যে ডিএমকে চেয়েছিল যে কোনোভাবে জ্যামার বসাতে স্ট্রং রুমগুলোতে, তার কারণ কি? তার মানে তারা কোথাও সন্দেহ করছিল যে কোনোভাবে এই ইভিএম মেশিনগুলোতে মাইক্রোচিপ বা ন্যানো চিপ বা এরকম কিছু দিয়ে ম্যাল ফাংশন করানো হচ্ছে, এবং যেটা ভোটের পরে সব দল দাবি করেছিল এবং জানিয়ে ইলেকশন কমিশনও বলেছিল আপনারা এসে সমস্ত ইভিএম মেশিন চেক করুন। এই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী বলেছিলেন যে যখন চেক করতে যাওয়া হয় তখন আমাদের র্যান্ডমলি চেক করতে দেওয়া হয় না, স্টোর রুম থেকে যে কোনো একটা মেশিন বার করে চেক করব না, 10টা 20টা মেশিন আমাদের সামনে রেখে দিয়ে বলে আপনারা এগুলো খুলে চেক করুন। তো সেই 10টা 20টা মেশিনে হয়তো কোনো ম্যাল ফাংশন নেই, কিন্তু যে কোনো মেশিন যে কোনো স্টোর রুম থেকে বার করে চেক করতে দেওয়ার কিন্তু প্রভিশন নেই বা প্রভিশন দেওয়া হয়নি রাহুল গান্ধীর দাবি অনুযায়ী। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে একটা যদি এরকম আবার কিছু ঘটনা ঘটে তবেই একমাত্র বিজেপি আবার 2024-এ ক্ষমতায় থাকবে। আর একটা জিনিস যেটা আমি আগের দিনও বলেছিলাম, আমরা ইতিহাস থেকে তো শিক্ষা নেই রাজনীতি। আপনারা জানবেন 1857 সালের সিপাহী বিদ্রোহ, সারা দেশ জুড়ে বিদ্রোহের আগুন, শাসক যে ছিল তার বিরুদ্ধে আগুন জ্বলে উঠেছিল এবং সারা দেশ জুড়ে মানুষ কিন্তু সেই বিদ্রোহে অংশ নিয়েছিল, কিন্তু সেই বিদ্রোহকে শাসক কিন্তু স্তব্ধ করে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। তার কারণ কি ছিল? যে বিদ্রোহটা সংগঠিত হয়েছিল তার না কোনো নেতৃত্ব ছিল, না কোনো সংগঠন ছিল, না কোনো তার পরিকল্পনা ছিল, শুধুমাত্র আবেগতাড়িত বিদ্রোহ ছিল। এবারে 2024-এর আগে আমরা যেটা দেখছি, রাজ্যে রাজ্যে সব রাজ্যে মানুষের আবেগ, করোনা, বেসরকারীকরণ, ব্যর্থতা, ব্যাংকের বেসরকারীকরণ, এলআইসির বেসরকারীকরণ এবং তার সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি, সুদের হার কমে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষ নাজেহাল হয়ে গেছে। এই আগুনে বিরোধীরা রুটিটা সেঁকতে চাইছে, কিন্তু বিরোধীদের এটা বুঝতে হবে যে যারা দিল্লিতে বসে আছে তারা কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারে, অনেক কিছু পরিকল্পনা এদের অনেক আগে থেকে ভাবতে পারছে এবং ভাবা শুরু করে দিয়েছে। সেই জায়গা থেকে বিরোধীরা শুধু মানুষের আবেগকে নিয়ে আর একটা হাওয়ায় ভর করে, যেরকম বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গে শুধুমাত্র হাওয়ায় ভর করে বলেছিল 200 পার, মুখ থুবড়ে পড়েছিল,
সেই রকম বর্তমান ভারতবর্ষের মানচিত্রে কিন্তু এখন একটা মোদী বিরোধিতার হাওয়াকে পালে হাওয়া নিয়ে সারা বিরোধী সবাই চাইছে আমরা প্রধানমন্ত্রী হব, সবাই চাইছে এবারে তো বিজেপি যাবে এবং আমরা সরকারে আসব, কিন্তু 2019-এর মতন আবার একটা ব্যর্থতা হবে। কারণ আমরা জানি ভোটের আগে কিভাবে মুলায়ম সিং এর সঙ্গে আমাদের অখিলেশ যাদবের লড়াই লাগিয়ে দেওয়া হয়েছিল। মুলায়ম সিং এবং অখিলেশ যাদবকে যখন আগের বারের উত্তরপ্রদেশে ভোট হয়, সেই ভোটের আগে ফ্যামিলি ঝামেলা ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ কে দলের সুপ্রিমো, অখিলেশ যাদব না মুলায়ম সিং যাদব, এই নিয়ে তাদের দলে একটা ঝামেলা বাঁধিয়ে দিয়ে আলটিমেটলি কিন্তু দলটা লড়তেই পারলো না, হেরে গেল। লালু প্রসাদ যাদবের ব্যাপারে দেখুন, তাকে এমন ভাবে কেস কাচারি নিয়ে ঝামেলায় ফাঁসিয়ে দিল, হেরে গেল। অর্থাৎ এরা কিন্তু পরিবারেও ঢুকে যাবে, পরিবারে ঢুকে গিয়ে পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে। আপনার সঙ্গে আজকে মনে করুন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর বন্ধুত্ব আছে, বন্ধুত্ব ভেঙে দেবে। জানি না বন্ধুত্ব আছে কিনা, যদি বন্ধুত্ব থাকে সেটা পশ্চিমবঙ্গে অসবে, আমার এই উপমাটা দেওয়া ভুল হলো, এই পরিপ্রেক্ষিতে উপমাটা একদমই দেওয়া ভুল। হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্র কংগ্রেসের একটা বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্বটাকে কিন্তু ভাঙার চেষ্টা হবে এবং রাজ্যে রাজ্যে তৈরি করা হবে যে আপনি কেন প্রধানমন্ত্রী হবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রধানমন্ত্রী হবে। এইভাবে যেমন আগের বারে আমরা জানি রাহুল গান্ধী কিন্তু আমাদের যে ফেডারেল ফ্রন্টের ব্রিগেড সমাবেশ হয়েছিল তাতে আসেননি, মল্লিকার্জুন খার্গেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন না, যদি মমতার নেতৃত্বে ডাকা ব্রিগেডে রাহুল গান্ধী চলে আসে, তার মানে এটা স্বীকৃত হয়ে যাবে যে নেতৃত্ব দেওয়ার লোক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধী তাহলে আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকছে না, মমতা বন্দ্যোপাধ্যায় পদপ্রার্থী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে রাহুল গান্ধীকে কিন্তু পাঠানো হয়নি ব্রিগেডের সমাবেশে, কারণ মল্লিকার্জুন খার্গেকে পাঠানো হয়েছিল এই কারণে, কারণ যাতে না ফেডারেল ফ্রন্টের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এটা প্রমাণিত হয়। এবারে যার জন্য হয়তো দেখতে পাবো আমরা কংগ্রেসকে আলাদা রেখে তৃণমূল কংগ্রেস বাকি দলগুলোকে নিয়ে, যেটা আমরা খবরে জানছি যে এনসিপি শরদ পাওয়ারের সঙ্গে প্রশান্ত কিশোরের মিটিং হচ্ছে, বা প্রশান্ত কিশোর বিভিন্ন জেলা রাজ্যে গিয়ে সেইখানকার যারা মানে বিরোধী দল তাদের যারা সুপ্রিমো তাদের সঙ্গে বৈঠক করছে। তো এরকম যদি ঠিকঠাক ভাবে পরিকল্পনা করা হয় এবং সুষ্ঠু নেতৃত্বে যদি ব্যাপারটা এগোয় তাহলেই সম্ভব, নইলে 2024-এ মনে হয় না ধরাশায়ী করা যাবে। একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোতে হবে, তা না হলে ধরাশায়ী করা বোধহয় যাবে না। কেন্দ্রীয় সরকারের যে নীতির প্রসঙ্গে বলা হচ্ছিল, জিশানের কাছে আসবো। জিশান, এই যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সেটা কতটা কার্যকরী হবে? কারণ যেটা সায়নও বললেন, মোটামুটি ভাবে সংবিধানের অনেক পরিবর্তন এবং হিন্দু রাষ্ট্রে পরিণত করা বিজেপি সরকারের একটাই মোটো, এবং সেই মোটোর বিরুদ্ধে কিন্তু নিঃসন্দেহে গোটা দেশের মোদী বিরোধী অন্যতম গুরুত্বপূর্ণ আওয়াজ কিন্তু আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়। জিশান। দিনাদি, আমি তো বলেছি, আমার বক্তব্য শুরু করার সময় আমি বলেছিলাম যে এই যে ওয়ান নেশন ওয়ান রেশন, ওয়ান নেশন ওয়ান ল, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এগুলো জাস্ট একটা স্টেপিং স্টোন, মানে এগুলো সিঁড়ি। একদম। আসল ডেস্টিনেশনটা কিন্তু হচ্ছে একটা দেশ একটা চিন্তাধারা, যেটাকে সিপিএম এর স্পোকপারসন একদম কোড আনকোড হিন্দু রাষ্ট্র বলে দিয়েছে। ওটাই ওনাদের মেন টার্গেট বিজেপি দলের। ওনারা নিজের ইডিওলজিটা যেটা ওনারা বিশ্বাসী, ওটাই ওনারা এস্টাবলিশ করতে চাইছে ইন্ডিয়াতে, আমাদের দেশের গোটা সংবিধানকে তারা চেঞ্জ করে দিতে চাইছে, বলতে পারেন যে ডিস্ট্রয় করে তাদের নিজেদের চিন্তাধারা আনতে চাইছে। এটাই তাদের আলটিমেট টার্গেট। আর যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ অফ ইভেন্টস সিন্স 2014 টিল ডেট, কিন্তু এই সমস্ত ফ্যাক্টরস দিয়ে কিন্তু তারা নিজেদের ডেস্টিনেশনটা অ্যাচিভ করবে এবং সেই জায়গায় পৌঁছাবে। তাই সমস্ত কিছু 2014 থেকে 2021 অব্দি ওনারা যা যা করেছেন, দেখুন সব সিরিজ অফ ইভেন্টস এখন বলতে গেলে কিন্তু রাত হয়ে যাবে, কিন্তু কয়েকটা মেজর ইনসিডেন্ট আমি মনে করাবো। লাইক কাশ্মীর থেকে 370 সরান, সিএএ এনআরসি, এখনো যেহেতু সিএএ নিয়ে এখন ওনারা কার্যকারী করা শুরু করে দিয়েছেন, এই যে এনআরসি, সিএএ, 370, ঠিক আছে, তারপর বিভিন্ন স্টেটে আমরা দেখেছি যে মানুষ কি খাবে কি পড়বে সেটা নিয়ে মানুষকে মেরে দেওয়া, রাইট টু রিলিজিয়ন যেটা তারা ভায়োলেট করছে, এই সমস্ত ইভেন্ট যত কিছু আছে এটা কিন্তু একটা দিকেই যায়, যে দিকটা হচ্ছে দেশটাকে হিন্দু রাষ্ট্রতে পরিণত করা, যেটা ওনারা করতে চাইছেন
এবং যেইভাবে ওনারা টেকনিক্যালি এক্সপ্লেন করেছেন আগের বক্তাগুলো যে 2/3 মেজরিটি থেকে শুরু কি দরকার কনস্টিটিউশনে কোনো জিনিস অ্যামেন্ড করবার জন্য, তো সেই দিকেই তারা এগোচ্ছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথায় আসি, একটু আগে আমার একটা কথাকে মিসকোট করা হয়েছিল, সেটা আমি কারেক্ট করে দিই। আমি বলেছিলাম যে আব্বাস সিদ্দিকী বলেছিল যে নুসরাত জাহাঁ একটা হিন্দুকে বিয়ে করেছে, মন্দিরে গিয়ে পুজো করেছে, তাকে গাছে বেঁধে পেটানো উচিত। উনি বিয়ে করেছেন কি করেননি সেটা নুসরাত জাহাঁ এখন বলবেন, এবং সেটা এখন জাস্টিফিকেশন দেওয়ার জন্য আমি কেউ ফার্স্ট জিনিস। দ্বিতীয় কথা, সিপিএম এর স্পোকপারসন বললেন যে এই কার বিষয়ে রাইট টু প্রাইভেসি ওনার আছে নুসরাত জাহাঁ, ওনার ব্যাপারে উনি নাকি 1% ইন্টারেস্ট নেই কথা বলতে। তারপরে মুহূর্তে উনি 5 মিনিট নিয়ে ওনাকেই বললেন, চায়ের দোকান গল্পটা উনি করে গেলেন। উনি বললেন যে ইন্টারেস্ট নেই, 5 মিনিট কিন্তু ওনাকে নিয়েই গল্প করলেন। যাই হোক, ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এইটুকুই বলবো, অবশ্যই কারোর প্রাইভেসি নিয়ে বা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে নিউজ চ্যানেলে বসে আলোচনা করে লাভ নেই, সেটা আমরা পছন্দ করি না, আমি করতেও যাইনি। ম্যাম আপনি শুরু করেছিলেন এবং ফিনিশিংটা দিয়েছেন সিপিএম এর স্পোকপারসন, চায়ের গল্প বলেছে, চায়ের দোকানের গল্প বলেছে, ইন্টারেস্ট নেই, কিন্তু সেটা নিয়ে 6 মিনিট বলেছে। যাই হোক, সেটা ওনার বিষয়, আমি ওটা নিয়ে কিছু বলবো না। যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস ম্যাম, এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, দেখুন এখন সিপিএম একটা খুব মানে কি বলবো, এরকম একটা কনফিউজিং সিচুয়েশনে আছে, ওনারা নিজেই জানেন না যে সংযুক্ত মোর্চা টিকবে কি টিকবে। ওনাকে সায়ন বাবুকে গ্যারান্টি নিয়ে এখানে বলতে পারবেন চ্যানেলে বসে যে আগামী দিনে কংগ্রেসের সাথে ওনাদের জোট থাকবে কিনা? উনি প্রেডিক্ট করতে পারবেন রাজীব ব্যানার্জি আসবে কিনা? না, উনি প্রেডিক্ট করতে, আমি কিন্তু বলিনি কোনো কথা, আমি কোনো কথা বলিনি। আমি বলছি তোমাকে, তুমি এখানে গ্যারান্টি দিয়ে তাহলে আপনি বলেন, তাহলে আপনি বলেন। ওকে, আপনি বলা হয়ে গেছে, তুমি বলো এবার। আমার হয়ে গেল বলা, আমি এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ। তা আমি যেই কথাটা বলছিলাম, যেটা হচ্ছে দেখুন এখন ওনারা গ্যারান্টির সাথে বলতে পারবেন। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলুন তো, সিপিএম যদি নিজেটা লড়াই করতো না এতদিন, তাহলে হয়তো ওনাদের ফল আরো একটু ভালো হতো। কিন্তু এই যে ক্ষমতায় 34 বছর ছিল, তারপর 2011-তে যখন ক্ষমতাচ্যুত হয়েছে, তারপর থেকে না ওনারা তড়পাচ্ছে, আর ক্ষমতা ছাড়া থাকতে পারছে না, চেয়ার ছাড়া থাকতে পারছে না, ওই পজিশনে তো বসতে হবে। তাই 16-তে কখনো সোমেন মিত্র কোলেতে, কখনো অধীর বাবুর কোলেতে, কখনো আব্বাস সিদ্দিকীর কোলেতে, এই তো করে যাচ্ছেন। একটা দেখুন, একটা জিনিস নোট করবেন, আব্বাস সিদ্দিকীর দুটো স্টেটমেন্ট আমি কোট করেছিলাম, কিন্তু ওটা নিয়ে উনি কিছু বললেন না। নুসরাত জাহাঁ নিয়ে অনেক কথা বলে চলে গেল, ওনার কাছে উত্তর নেই ডিপেন্ড করার মতো। ওরকম একটা ব্যক্তিকে ব্রিগেডের মাঠে এনে, ঠিক আছে, ওরকম করে সামনের সারিতে দাঁড়িয়ে দেখিয়েছিলেন যেটা আমাদের নেতা, ওনাদের টার্গেট একটাই ছিল, বিজেপিকে মদত করে বিজেপিকে এখানে সরকার করবার জন্য, যাতে মাইনরিটি ভোটটা ভাগ হতে পারে। আর চ্যানেলে এসে বড় বড় সেকুলারিজম নিয়ে কথা বলে, বিজেপি বিরোধী কথা বলে। ভেতরে যে সুজন বাবু থেকে শুরু করে বিমান বসু বিজেপির সাথে ঘর করে আছে কিনা সেটা আগে উনি ঠিক করুন, তারপর এখানে এসব কথা বলবেন। হ্যাঁ, আমি তো একটা জিনিস সাধারণ মানুষ বলেছে এইবারে, আমি নয়, ওনাদের বেশিরভাগ সমর্থক এবারে তৃণমূলকে ভোট দিয়েছে, এটা তো ফ্যাক্ট। ভোটের রেজাল্ট যায় যে সিপিএম এর সমর্থকরাও তৃণমূল কংগ্রেসকে এইবারে ভোট দিয়েছে, কারণ তারাও বুঝতে পেরেছে যেই সময় বিজেপির বিরুদ্ধে একত্রিত ভাবে দাঁড়িয়ে লড়াই করা উচিত ছিল, সেই সময় এই সিপিএম বিজেপির দালাল হয়ে মাইনরিটি ভোট বাক্সকে ভাগ করার জন্য আব্বাস সিদ্দিকীকে কোলে নিয়ে রাজনীতি করতে নেমেছিল। তার জবাব বাংলার মানুষ দিয়েছে। এখনো যদি সময় থাকে শুধরে যান, নাহলে দেখুন আপনাদের ওই একাই চলতে হবে। আগামী দিনে ইউপি এর চেয়ারপারসন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যায় কিনা সেই নিয়ে আগে চিন্তাধারা করুন। যেদিন হয়ে যাবে তখন আপনি এসে কি বলবেন আমি জানি না, তাই ভালো করে চিন্তাধারা করুন। কংগ্রেস কার সাথে থাকবে না থাকবে সেটা তো ফিউচার পলিটিক্স সার্কামস্ট্যান্সেস ডিসাইড করবে। আপনাদের জন্য একটাই সাজেশন দেবো, যেহেতু এটা আপনাদের দলের ভেতরকার ব্যাপার, কিন্তু আপনারা যতটা পারবেন একা চলতে শিখুন। এই ক্ষমতার লোভে একবার আব্বাস সিদ্দিক একবার অধীর বাবু করতে যাবেন না, নাহলে ওই যে সিপিএম এর ফ্ল্যাগ এখন অক্সিলেন্ডারে মুড়ে মুড়ে নিয়ে যাচ্ছেন, তো ওই ফ্ল্যাগ গুলো আর খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ। শায়ন বলুন বলুন বলুন। দেখুন, খুব সুন্দরভাবে উনি বললেন। আমি আবারও বলছি, এই পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের বাইরেও তো আমার একটা পরিচিতি রয়েছে, মানে অ্যাডভোকেট, এবং সেখান থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের যে সংসদীয় ব্যবস্থা এবং তার যে আইন, সে আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি। উনি বললেন না যে 6 মিনিট ধরে একজন ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আমি আরো 3 মিনিট আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। আমি এই চ্যানেলে বসে আগের দিনকে বলে গেছি, যেখানে 3 জন মহিলা ছিলেন। বিষয়টা কি জানেন তো, মানে লেজিসলেচারের মান যখন কমতে থাকে, আইনসভার মান যখন কমতে থাকে, এবং সবাই একমত হবেন যে আজকের দিনে দাঁড়িয়ে লেজিসলেচারের স্ট্যান্ডার্ড কমেছে। তার কারণ কি, স্ট্যান্ডার্ড অফ ডিবেট অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ডিবেট সবটা ডিক্রিজ করেছে চারিদিক থেকে। আপনি দেখুন, আগে আপনি পার্লামেন্ট কতদিন সেশনে থাকতো দেখুন, আজকে কতদিন সেশনে থাকে দেখুন, পার্লামেন্টকে বাইপাস করে অর্ডিন্যান্স, এই সব হয়েছে।
একটা শুধু কথা বলবো, সব জায়গায় সব চ্যানেলে ডিবেটের মান নেমেছে, এক কথায় আমি স্বীকার করি। তুমি শুধু আজকে একটা কথা বলো, আমাদের 24 আওয়ার্স টিভিতে যে কন্টেন্টে ডিবেট হয়, যে ম্যাটারে ডিবেট হয় বা যে পার্সপেক্টিভে ডিবেট হয়, আমাদের 24 আওয়ার্স চ্যানেলে ডিবেটের কোয়ালিটি, কন্টেন্ট এন্ড পার্সপেক্টিভ কমেছে না উই আর অ্যাট পার দ্য স্ট্যান্ডার্ড অর বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড? হোয়াট এভার ইউর রিমার্কস। আমি 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 ওইটা বলেই শেষ করব, আমি ওইটা বলেই শেষ করব। আমি 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 কেন আমি 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 ওইটা বলেই শেষ করবো জয়দেব দা, আই প্রমিস। ওকে, আমি কেন সেদিনকে এই কথাগুলো বলেছিলাম জানেন তো? আমি আমার ফেসবুক হ্যান্ডেলে আমি একটি এই নিয়ে লিখেছিলাম। লেখার পরে দেখলাম 5-6 জন ওমেন অ্যাক্টিভিস্ট তিনি এসে আমাকে বলা শুরু করলেন, তারা যে কি অর্থোডক্স ধরনের মানুষ রে বাবা, এই নিজেকে বামপন্থী বলে সিঁদুর নিয়ে চর্চা করছে। আমি আবারও বলছি, অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, সেখানে সেকশন 7-এ পরিষ্কার ভাবে বলা রয়েছে যে রিচুয়ালস হিন্দুরা ফলো করে, 7 পাকে বাঁধা, সিঁদুর দান, কন্যা দান। আপনি অর্থোডক্স বলতে পারেন, আপনি যদি অর্থোডক্স মনে করেন আপনি পার্লামেন্টে গিয়ে সেটাকে অ্যামেন্ড করুন, বাট এই আইন আমরা পড়েছি, এই আইন দিয়ে গোটা ভারতবর্ষ চলছে। সেখানে দাঁড়িয়ে আপনি সিঁদুর দান করলেন, আপনি মোটা মাথায় চওড়া সিঁদুর পরে আপনি পার্লামেন্টে গিয়ে নিজের ডিক্লারেশন দিলেন, নিজের নাম টাইটেল চেঞ্জ করে দিয়ে ডিক্লারেশন দিলেন, আপনি জনপ্রতিনিধি হিসেবে এটা পার্লামেন্টে বলেছেন, আপনি আমার বাড়ির সামনে এসে বলেননি। আপনি পার্লামেন্টেরিয়ান। এই যে ল নিয়ে আলোচনা হচ্ছে, পেছনের যত লয়ের বই রয়েছে, এই লয়ের বইয়ের মানে ফুল স্টপ আর সেমিকলম যেখানে বসানো হয় সেইটা হচ্ছে পার্লামেন্ট। আমার কোয়েশ্চেনটা সেইখানে ছিল ম্যাডাম, লিভিং রিলেশনশিপ ইজ লিগাল আমাদের দেশে, লিভিং রিলেশনশিপ আমাদের দেশে লিগাল, বাট দ্য ফ্যাক্ট ইজ লিভিং রিলেশনশিপের জন্য সিঁদুরের প্রয়োজন হয় না, লিভিং রিলেশনশিপের জন্য টাইটেল চেঞ্জ করতে হয় না। লিভিং রিলেশনশিপে যে খুশি থাকতে পারে, সেখানে কোনো কোয়েশ্চেন তোলার কোনো জায়গা নেই। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেছে, আরো বড় কথা বলেছে, লিভিং রিলেশনশিপ থেকে যদি কোনো রকমের কোনো সন্তান হয়, সেই সন্তানের লেজিটিমেসি নিয়ে কেউ কোনো কোয়েশ্চেন পর্যন্ত তুলতে পারবে না। আই হোপ আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে আমি কি প্রসপেক্টিভে কথাটা বলেছি। ওনার পার্সোনাল লাইফে আমি বিশ্বাস করুন এতটুকু রুচিও নেই যে ওনার পার্সোনাল লাইফকে আমি এতটুকু কথাও বলবো। উনি যার সাথে খুশি থাকতে পারেন। আমার মনে আইনজীবী হিসেবে এই প্রশ্ন তো উঠবে, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলছে লেজিটিমেসি অফ চিলড্রেন। বলা হচ্ছে বিয়ের পরে একটি বাচ্চা যদি জন্মায়, সেই বাচ্চাটি বৈধ এবং স্বামী এবং স্ত্রী হবেন তার বাবা এবং মা। এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি যিনি পিতা রয়েছেন তিনি বলছেন ওনার সাথে আমার 1 বছরের কোনো সম্পর্ক নেই, যিনি মা তিনি বলছেন আমাদের কোনোদিন বিয়েই হয়নি। সুতরাং এটা আইনত প্রশ্ন, এর জন্য ওনার ব্যক্তিগত জীবনে ঢুকতে লাগে না। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। এটাই, চায়ের দোকানের আলোচনা নয়, এটা উকিলদের আলোচনা। সুতরাং এবার দ্বিতীয় আমি একটি বিষয়তে আসছি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি খুব সুন্দরভাবে বলেছেন যে বামপন্থীরা সবে 10 বছর ক্ষমতায় নেই, তাতেই হাঁসফাঁস করে উঠছে। একবার গিয়ে সোমেন মিত্রর কোলে বসছে, একবার গিয়ে আব্বাস সিদ্দিকীর কোলে বসছে। কিন্তু আমাদের বয়সটা তখন অনেক ছোট, সবে আমরা বাবা মার হাত ধরে হাঁটতে শিখেছি। 1998-99 সাল সোমেন মিত্রর হাত ধরে একজন সোজা গিয়ে অটল বিহারী বাজপেয়ী এর হাত ধরলেন। অটল বিহারী বাজপেয়ী কালীঘাটের বাড়িতে চলে আসলেন। 1999 সাল, 2000 সাল কলকাতার বুকে কর্পোরেশন ইলেকশন হলো, সুব্রত মুখার্জি মেয়র হলেন। সেই সময়তে তৃণমূল বিজেপির সাথে জোট করলো। 2001 সাল, 1 বছরের মধ্যে সেই জোট ভেঙে বেরিয়ে এসে কংগ্রেসের সাথে জোট করলো। হেরে যাওয়ার পরে সেই জোট ভেঙে দিয়ে আবার সেন্ট্রাল গভর্নমেন্টে চলে গেল। আবার সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে স্বাধীন ভারতবর্ষে প্রথমবারের জন্য দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা হেরে গেছি, শূন্য হয়েছি, মাথা পেতে রায় নিয়েছি। যারা কংগ্রেস আর বিজেপি আর কংগ্রেস করে 1999 থেকে শুরু করে 2004-06 অব্দি কাটিয়ে দিয়েছেন, প্লিজ এইসব বলবেন না, ইতিহাসটা বড়ই বাজে। আপনি আব্বাস সিদ্দিকীকে নিয়ে বলছিলেন, আমি আইএসএফ কে রিপ্রেজেন্ট করছি না এখানে, আমি খুব নির্দিষ্টভাবে বলছি আমাদের সাথে জোট আছে সংযুক্ত মোর্চার। आई होप इश्यू মানে हो गया। ফের বলছি, আইএসএফ এর যিনি রিপ্রেজেন্ট থাকবেন তিনি আব্বাস সিদ্দিকীকে নিয়ে অবশ্যই বলবেন, আমার ধারণা। আমি সংযুক্ত মোর্চাকে রিপ্রেজেন্ট করছি না। আমার কি, আপনি কি মনস্তত্ত্ববিদ নাকি? আমার কি বলার আছে আপনি বুঝে যাচ্ছেন, বুঝুন ভালো করে, শুনুন। আমি এই যে বলছেন না আব্বাস সিদ্দিকী ওরকম একটা লোকের সাথে জোট কি করে হলো আপনার দলের, এই উত্তরটা দিয়ে দিন না, এত ঘুরিয়ে কথা বলে লাভ নেই। বলছি হয়ে গেছে।
আমি বলছি শুনুন, এই যে আব্বাস সিদ্দিকীকে নিয়ে প্রশ্ন উঠছে, তো আব্বাস সিদ্দিকীর বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় কন্ডেমড হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কন্ডেমড হয়েছে, বিভিন্ন সময়তে কন্ডেমড হয়েছে। এবং আমি খুব ভুল না করলে যে সময়তে আব্বাস সিদ্দিকী এই সময় কথা বলছিলেন, আমরা প্রবাবলি সেই সময়তে ওনার সাথে কোনো জোটে ছিলাম বলে আমার মনে পড়ে না, আমি খুব ভুল না হলে। এক দুই, আচ্ছা কারা আজকে কমিউনালের কথা বলছে, কমিউনালিজমের কথা কারা বলছে? তৃণমূল কংগ্রেস। আচ্ছা বসিরহাটে যিনি ভোটে জিতলেন 2014 থেকে 2019 সাল, তার নাম কি ছিল? তার বিরুদ্ধে দাঙ্গার মামলা চলছে। 2009 সাল যখন কলকাতার বুকে তসলিমা নাসরিনকে নিয়ে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গাতে মুখ্য ভূমিকা তিনি পালন করেছিলেন, তাকে বসিরহাট থেকে ভোটে জিতানো হয়েছিল। ছেড়ে দিন, রাজ্যসভার সাংসদ, আমি একজনেরও নাম নিচ্ছি না এখানে, রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, তাকে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করছে, বাংলাদেশের হাই কমিশন থেকে চিঠি লিখে পাঠানো হয়েছিল, আপনি যাকে রাজ্যসভার সাংসদ করছেন তিনি আমার দেশে একটি ইল্লিগাল একটি অবৈধ সংস্থার সাথে যোগাযোগ রাখছেন, এন্ড হি ইজ আ মুসলিম এক্সট্রিমিস্ট। তারপরেও তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, ওনার পার্টির অধিকার, উনি সেটা করতেই পারেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী ধর্মতলার বুক থেকে দাঁড়িয়ে যে বক্তৃতা দিয়েছিলেন, সে বক্তৃতা জিনে আপনারা খুঁজে একবার চালাতেই পারেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। সুতরাং এই যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, আমি স্ক্রিনে একবার জয়দেব বাবুকে দেখতে চাই। আমার জয়দেব বাবুর কাছে একটা জাস্ট শুধু জানবার বিষয়, জয়দেব বাবুরা তো, আমি পিসিআর কে একবারের জন্য রিকোয়েস্ট করছি জয়দেব বাবুকে যদি একবার স্ক্রিনে আনা যায়। জয়দেব বাবুরা তো সারা দিন ধরে রাজনীতির চর্চা করছেন। জয়দেব বাবু আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? জয়দেব বাবু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জয়দেব বাবু আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, তারপরে আপনি জাস্ট আমার একটা কথা বলুন। আচ্ছা জয়দেব বাবু, আপনি ধরে নিন আব্বাস সিদ্দিকীর সাথে বামেদের জোট হলো না, আব্বাস সিদ্দিকী খোলা রইলেন ময়দানে, তার আগে আমাদের নিশ্চয়ই মনে রয়েছে দিলীপ ঘোষের দুটো কথা, একটু রাজনীতি হোক, একটু রাজনীতি নিয়ে আলোচনা হোক। ভাঙড়ের বুকে আব্বাস সিদ্দিকী আক্রান্ত হলেন, যে বিজেপি মনে প্রাণে মুসলিম বিদ্বেষী, সেই বিজেপির দিলীপ ঘোষ হঠাৎ করে আগ বাড়িয়ে স্টেটমেন্ট দিয়ে বলল আব্বাস সিদ্দিকীর এ ভারতবর্ষ এ বাংলায় যতটা রাজনীতি করবার অধিকার আছে দিলীপ ঘোষের ততটাই অধিকার আছে। তার সাথে উনি বললেন হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসিরও ততটাই অধিকার আছে। তার 1 থেকে 2 মাসের মধ্যে আসাদুদ্দিন ওয়াইসি চলে আসলেন ফুরফুরা শরীফে, সেখানে আব্বাস সিদ্দিকীর সাথে একটা মিটিং হলো। জয়দেব বাবু আপনি আমাকে একটা ছোট্ট জিনিস বলুন, বামপন্থীদের সাথে যদি আব্বাস সিদ্দিকীর জোট না হতো, আব্বাস সিদ্দিকী ময়দানে কি রাজনীতির ময়দানে একা থাকতেন না। রাজনীতির ময়দানে আব্বাস তাহলে কার সাথে যেতেন সেই সময়তে? আসাদুদ্দিন ওয়াইসির সাথে। আচ্ছা আসাদুদ্দিন ওয়াইসির সাথে যদি সেই সময়তে এই জোটটা হতো, তার ফলাফল কি হতে পারত? আমি প্রবাবিলিটির কথা বলছি, কারণ বিহার ইলেকশনস আমরা দেখেছি। দেখুন স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার, এক্সট্রিমিস্টদেরকে বাংলার মাটির কোনো জায়গা নেই। আমি খুব নির্দিষ্টভাবে এই প্রশ্নটা রাখলাম। জয়দেব বাবু যে কথাটা বলেছেন, জিনা সহ যে সমস্ত সাংবাদিকরা 24 আওয়ার্স টিভিতে রয়েছেন, ইনক্লুডিং দ্য এডিটর, আমি একটা কথা খুব নির্দিষ্টভাবে বলছি। দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে ডিবেটের মান অবশ্যই পড়ছে, তার দুটো মূল কারণ। এক হচ্ছে যে যারা ডিবেট করছে তাদের কাছে কন্টেন্টের অভাব, তাদের কাছে সেই রিসার্চের অভাব, আর দুই হচ্ছে বলার জায়গার স্কোপ কমছে। তার কারণ চার পাঁচটা টেলিভিশন চ্যানেলে আমি যখন বসি, আমার বাড়ির বাইরে পথ চলতি মানুষ মাঝে মাঝে দাঁড়িয়ে যায় যে বাবা এই কার সাথে ঝগড়া করছে, আমি একটুখানি দেখে যাই। যেহেতু আমি গ্রামের মধ্যে থাকি, তো এই কালচারটা আমাদের রয়েছে। তাই এই যে ডিবেটের নামে ওই যে কা ফুটছে চিল বসছে, এটা এখানে অনেকটাই কম। এখানে বক্তারা নিজেদের মতো করে বলবার স্কোপ পান, এবং যে আপনাদের কন্টেন্ট, সেই কন্টেন্ট অনেকে বলতেই পারেন না। এই যে গত কয়েকদিন আগে একটা আলোচনা হচ্ছিল, সেই কন্টেন্টটা হয়তো এই বাস্তবের সময়তে নয়, এই সময়তে তার মানে এই সময়তে সেটা নিয়ে হয়তো আলোচনা হচ্ছে না, কিন্তু দ্যাট ইজ রেলিভেন্ট। ভারতবর্ষের রাজনীতিতে দ্যাট ইজ রেলিভেন্ট, অ্যান্ড কন্টেন্ট সেটাই হওয়া উচিত দ্যাট ইজ রেলিভেন্ট। কার চোখে রেলিভেন্ট? রেলিভেন্ট অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয়, রেলিভেন্ট দর্শকের জন্য, রেলিভেন্ট টু স্ট্রেংথেন দ্য ডেমোক্রেটিক স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি, টু স্ট্রেংথেন দ্য ডেমোক্রেটিক পিলার অফ দ্য কান্ট্রি। সেই কাজটা আপনারা খুব সুন্দর করছেন, অনেক শুভেচ্ছা রইল আপনাদের গোটা টিমের জন্য। তাও একটা কথা বলেই রাখছি, আজকের দিনে বায়াসড সংবাদপত্র না হলে, বায়াসড জার্নালিস্ট না হলে তো অ্যাডভার্টাইজমেন্টের অসুবিধা হয়। তাই আপনাদেরকে মনে করি, আপনারা যদি এই শির দ্বারা সোজা রাখতে পারেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হবে, কিন্তু বিশ্বাস করুন এই গণতন্ত্রের যে লড়াই, আমি মনে প্রাণে বিশ্বাস করি ভারতবর্ষের মানুষের রক্তের মধ্যে সংসদীয় গণতন্ত্রের বীজ বপন করা হয়ে গেছে। তাই আপনারা যদি ওই শির দ্বারা টান করে চলেন, ইতিহাস একদিন ঠিক মনে রাখবেন। ধন্যবাদ।
জয়দীপদার কাছে আসবো, তার আগে সায়নের বক্তব্যের পর আমাদের সময় নেই, একটু জিশানের কাছে আসতে হবে। জিশানের দুটো জায়গায় দেখলাম মুখে হাসি, আসাউদ্দিন ওয়াইসির প্রসঙ্গে তো অবশ্যই, এবং তারপর যখন ওই সংবিধানের কথা বলা হচ্ছিল নুসরাত জাহান প্রসঙ্গে, খুব সংক্ষেপে যদি বলা যায় জিশান, আমরা একটু মাফ করবেন, আগেই দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিজেপির প্রতিনিধি আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি। অবশ্যই এটা নিয়ে আমি কোনো বিতর্কে গেলাম না, এটা নিয়ে আমি সায়ন তার এক্সপ্রেশনের আসার আগে আমি গেলাম না বিতর্কে। অবশ্যই আমরা আসবো এই প্রসঙ্গে। জিশান, যদি খুব সংক্ষেপে যদি একটু বলা যায় প্লিজ। জিশান, দেখুন, আমি একটাই কথা বলবো, আমি জানতাম না সায়ন বাবু অ্যাডভোকেটের সাথে অ্যাস্ট্রোলজিও করে, এটা আমার জানা ছিল না। আচ্ছা, আসাদুদ্দিন ওয়াইসি কার সাথে যেতেন, আব্বাস সিদ্দিকী কার সাথে রাজনীতির ময়দানে নামতেন, উনি এখানে বসে উনি প্রেডিক্ট করে নিচ্ছেন। ওয়েল, অ্যাডভোকেটের সাথে একটা অ্যাস্ট্রোলজির কার্ডও বানিয়ে নিন, আপনার কাজে লাগবে। যাই হোক, দ্বিতীয় কথায় আসি, উনি বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক এক্সাম্পল দিলেন যে উনি 1998 থেকে 2011 অব্দি কি করেছিলেন। তাহলে অ্যাট লাস্ট সিপিএম ওনাকেই তাহলে ফলো করছে, একবার এই দল একবার ওই দল। উনি হিসেব মতো তো ওটাই দেখাতে চাইলেন আজকে চ্যানেলে, ওটাই বোঝাতে চাইলেন যে সিপিএম কেন কংগ্রেসের সাথে কেন আব্বাস সিদ্দিকীর হাত ধরছে, বিকজ মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এরকম করেছিলেন, উনি সেটাই প্রজেক্ট করতে চাইছেন। মানে অ্যাট লাস্ট তাহলে সিপিএম এর সমর্থক এবং কমরেডদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আইডল রেখে চলতে হচ্ছে, সেটা শুনে খুব খুশি হলাম আপনার চ্যানেলে। আপনাকে শুধু এটুকুই বলবো, দেখুন আমি তো একদম মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে বলতে পারি, আগামী দিনে একটাই নাম, একটাই নেত্রী বাংলার বুকে যে দাঁড়িয়ে, যেটা সারা ভারতবর্ষে দাঁড়িয়ে লড়াই করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেইভাবে 2021 নির্বাচনের রেজাল্ট আপনারা দেখতে পেরেছেন, যেই ব্যাপক ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক নয়, এর মধ্যে কিন্তু সিপিএম এর ভোটাররাও ভোট দিয়েছে, বিকজ দে হ্যাভ ডিসাইডেড that they are going to support Mamata Banerjee in order to defeat Narendra Modi in the central government. এটা কিন্তু সিপিএম ভোটাররা ডিসাইড করে নিয়েছে, এবং এই নাম্বারটা দিনের পর দিন আরো ইনক্রিজ করবে। এক সময় দেখা যাবে যে সায়ন বাবু একাই পড়ে থাকবে সিপিএম নেতা হিসেবে, কোনো ভোটার থাকবে না, সেটা সব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিয়ে নেন। ধন্যবাদ, সংক্ষেপে বললাম। জয়দেব দা। না, এক্ষেত্রে বলি জিশান বাবু যে কথাটা বললেন সেই কথাটা কিন্তু সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে কাম্য নয়, কারণ বিরোধিতাহীন বা বিরোধীহীন যদি কোনো দেশ বা কোনো রাজ্য হয়ে যায়, সেখানে কিন্তু শাসকেরও পতন। মানে কিন্তু বিরোধীহীন কথা বলিনি, আমি সিপিএম হীনের কথা বলেছি, আমি সিপিএম হীনের কথা বলেছি। সিপিএম এর সব ভোট তৃণমূল, সিপিএম এর সব ভোট তৃণমূলে চলে যাবে। হ্যাঁ, চাইছে আপনারা তার মানে না না বিজেপি কেন, না 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 না, আমরা বিজেপি সিপিএম কে এক মনে করি জয়দেব বাবু, এক মনে করি। আপনি আমার কথা বুঝতে পারছেন না, আমাদের চোখে সিপিএম তারাই বাম তারাই রাম, আমাদের চোখে যারাই বাম তারাই রাম, এটা শুরু থেকে আমরা চাইছি একটা সেকুলার মস্তিষ্কে, যারা শুধু খাতা কলমে সেকুলারিজম বোঝে না, যারা রাজনৈতিক ফিল্ডেও সেকুলারিজম নিয়ে রাজনীতি করবে, সেরকম একটা দল উঠে আছে। এই বিজেপি সিপিএম নিয়ে নয়, যারা কেউ একটা হিন্দু ভোট টানবে, কেউ একটা মাইনরিটি ভোট টানার জন্য ব্যস্ত হয়ে থাকে। তার মানে বোঝা গেল পশ্চিমবঙ্গে রিলেভেন্ট এবং সিগনিফিকেন্ট আপনাদের অপোজিশন হওয়ার যোগ্যতা না বিজেপির আছে, না সিপিআইএম এর আছে, না কংগ্রেসের আছে। কংগ্রেস তো আমি বলিনি, কংগ্রেস আমি উল্লেখ করি, ওটা আপনি বসিয়ে দিয়েছে। জয়দেব বাবু সিপিআইএম এর মান্যতা দিচ্ছে। আমি এটা বলতে যাচ্ছিলাম, তার মানে কংগ্রেসকে আলাদা একটা জায়গা দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা একটা বড় 2024। হ্যাঁ, আগামী দিনে কেন্দ্র স্তরে যে লড়াই হতে চলেছে সেটা মোদীর বিরুদ্ধে, এবং আমি আপনাকে বলছি মোদীর যারা সত্যি বিরোধিতা করে তারা কিন্তু একটা তলায় আসবে। আমি সিপিএম এর ব্যাপারে জানি না, তারা মুখে বিরোধিতা করে কিন্তু আবার যখন মোদীর বিরুদ্ধে একসাথে হওয়ার কথা আসে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। তাদের কথা তারা বুঝবে, কিন্তু যারা সত্যি মোদী বিরুদ্ধে তারা এক ছাতায় তলায় আসবে 2024-এর আগে। আচ্ছা, আমি এখানে শানকে একটা ছোট প্রশ্ন করতে চাই। শান, এই যে বলুন। তোমাদের বিরোধিতার আগেও কিন্তু সিপিআইএম বিরোধিতা করতো এই বিজেপি দলটা। তোমরা আজকে সিপিআইএম কে বাদ দিয়ে বলছো যে সিপিআইএম কি করবে জানি না, কিন্তু মোদী বিরোধিতা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বিরোধিতা নয়, বিজেপি দলটার বিরোধিতা
ডে 1 থেকে করে এসেছে যে দলটার নাম সিপিআইএম। জয়দেব বাবু উইথ ডিউ রেসপেক্ট আপনাকে আমরা এটা বলতে চাই, আমরা এই ফ্যাক্টটাকে কোনোদিন মিথ্যে বলবো না। অবশ্যই সিপিএম ইউজ টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য বিজেপি, কিন্তু বঙ্গ সিপিএম যা করেছে এই নির্বাচনে জয়দেব বাবু, সেটা সত্যি এক্সপেক্টেড নয় ফ্রম দেয়ার ইডিওলজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড এনাফ ইওর আনসার। এক মিনিট, পশ্চিমবঙ্গে চাইছো কংগ্রেসকে অল্টারনেটিভ বিকল্প অপোজিশন, যেটা তুমি বললে যে আমি তোমার সাথে কথা বলছি, আবার ভুল করছেন জয়দেব বাবু, আবার ভুল করছেন। আমি আমাকে 15 সেকেন্ড দিন না, আপনি তাহলে ভুল ট্র্যাকে এগোবেন, আপনি ভুল ট্র্যাকে এগোবেন। আমি 15 সেকেন্ড দিচ্ছি। দেখুন, আমি কংগ্রেসের নাম মেনশন করিনি, আপনি মেনশন করে দিয়েছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমরা কংগ্রেসকে বিরোধী হিসেবে চাইছি সেটাও আমরা ক্লিয়ার করছি না। যে কোনো দল বিরোধী দল হিসেবে উঠে আসুক, কিন্তু সিএমও আগামী দিনে বিরোধী দল হতে পারে, কিন্তু এই যে বিজেমূল তকমা আরো অনেক বিষয় আছে যেটা আমাদের চেঞ্জ করতে হবে। আপনাকে বুঝতে হবে, আমরা কোনো দলের আদর্শের বিরুদ্ধে নয়, দলের যারা নেতৃত্ব দিচ্ছে সিপিএম এর বর্তমানে, তারা কিন্তু মেনে চলছে না, সেই জিনিসটা প্রজেক্ট করতে চাইছি। আমি ক্লিয়ার করলাম, এবার আপনি বলতে পারেন। ধন্যবাদ। না, এই তো আমি উত্তর পেলাম যে তোমরা সিপিআইএম কেও চাইছো বিরোধী হিসেবে, কংগ্রেস কেও চাইছো বিরোধী হিসেবে, বিজেপি কেও চাইছো বিরোধী হিসেবে, অর্থাৎ বিরোধী থাকুক এটা তোমরা চাইছো। দিনের শেষে এটাতেই শান্তি পেলাম, কারণ গণতন্ত্রের বিরোধী না। জয়দেব বাবু, একটা সিম্পল সেন্টেন্স বলছি, আপনি সেটাকে টুইস্ট করে দিচ্ছেন। আমি কি বললাম? সিপিএম এর আদর্শের বিরুদ্ধে আমরা নয়, সিপিএম এর নেতৃত্বরা যারা আজকে বাংলায় দাঁড়িয়ে যেই নিজেদের আদর্শ নিয়ে যারা কাটাকাটি করেছে, সেটা তাদের বিরুদ্ধে আমরা। জয়দেব বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? জয়দেব বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? আসলে বিষয়, হ্যাঁ, আসলে বিষয় কি জানেন তো, ওই যে বললাম, মানে গণতন্ত্রের রায়তে যদি রাজনীতিটার পরিবর্তন হয়ে যায়। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বোঝাচ্ছেন যে উনি সিপিএম কে কতটা ভালোবাসেন, বঙ্গ বিজেপি বঙ্গ সিপিএম টিসিএম এইসব দিচ্ছেন আর কি। অথচ এই সিপিএম কে তাড়ানোর জন্য কংগ্রেস থেকে ভেঙে হচ্ছে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। এখন সিপিআইএম, মানে সিপিআইএম এর এত ওয়েল উইশার মাঝে মাঝে দেখে আমাদের নিজেদের প্রতি নিজেদের কেমন আস্থা হারিয়ে যায়। আমি আপনাকে জয়দেব বাবু একটা কথা বলছি, এই যে একটা বিভিন্ন সময় কথা হয় না। আচ্ছা জয়দেব বাবু, আপনি তো পলিটিক্যাল অ্যানালিস্ট, আপনি আমাকে একটা কথা বলুন তো, 2019 সালে আপনি মনে করেন বিজেপি যে ভোট পেয়েছিল সেটা বিজেপির পজিটিভ ভোট? আমি মনে করি এটা একটা নেগেটিভ ভোট, যে নেগেটিভ ভোটের রিপার্কেশন ছিল 2018 সালের পঞ্চায়েত ভোটটা না হতে দেয়া। আচ্ছা জয়দেব বাবু, আপনি কোশ্মিন কালে কল্পনা করতে পেরেছিলেন একটা ন্যাশনাল লেভেলের ভোটে তৃণমূল কংগ্রেস বা একটা রাজ্য ইস্যু হতে পারে? আমি আপনাকে এখনো বলছি বিজেপি সেদিনকে পজিটিভ ভোট পাইনি। সেম গোস ফর 2021 সাল। আপনি একবার ভাবুন, একটা অঙ্গরাজ্যের নির্বাচন হচ্ছে, অঙ্গরাজ্যের নির্বাচনে একটা অ্যান্টি ইনকামবেন্সি, তৃণমূল কংগ্রেস বারবার বোঝাতে চাইছে আমরা বিজেপিকে কেন আক্রমণ করেছি, ওদের আক্রমণ বেশি করেনি, তৃণমূলকে কেন করেছি। মানে একটা বিষয় আপনি ভাবুন যে এনাদের অ্যাকচুয়াল ব্যাকআপ দ্য মাইন্ডে কি রয়েছে। এতটা একটা অ্যান্টি ইনকামবেন্সি, 37% অ্যান্টি ইনকামবেন্সি বিজেপি নিয়ে বসে রয়েছে। আপনি এই অ্যান্টি ইনকামবেন্সিটা আমি ছেড়ে দেবো, একটা স্টেট ইলেকশন, সেই স্টেট ইলেকশনের অ্যান্টি ইনকামবেন্সি আমরা ছেড়ে দেবো। আপনি দেখুন 2019 সালে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে লোকে বিজেপিতে ভোট দিল, আবার 2021 সালে ঠিক তার উল্টোটা হলো। আর এখানে তৃতীয় বিকল্প না হয়ে উঠতে পারাটা আমাদের ব্যর্থতা, এবং এর ইন্ট্রোস্পেকশনই আমরা করছি। আমরা খুব নির্দিষ্টভাবে বলছি, পলিটিক্সে এদিক ওদিক কিচ্ছু নেই, খুব নির্দিষ্টভাবে বলছি 2019 সালে যে বাইনারিটা চললো, তৃণমূলকে আটকানোর জন্য আমাকে গিয়ে বিজেপিকে ভোট দিতে হবে, এটা বিজেপির প্লাস ভোট নয়, ও ভোট বিজেপি রাখতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ। 2021 সালে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা বাড়লো, যেটা তৃণমূলের প্রতিনিধিও এখানে বলছিল, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পজিটিভ ভোট নয়, এটা আমাকে বিজেপিকে যে কোনো প্রকারে আটকাতে হবে। কে আটকাতে পারবে? ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এটা জিশান অনেকক্ষণ ধরে একই কথা বলছো, 23% যদি সিপিএম বিজেপিকে ধার দিয়ে থাকে, তাহলে যে ভোটটা তোমাদের বেড়েছে, তুমি কি বলতে চাইছো সিপিএম তোমাদেরকে ওটা ধার দিয়েছে, নাকি তোমাদেরকে যারা ভোট দিয়েছে তারা প্রগতিশীল, যারা তৃণমূল বিরোধী ভোট দিয়েছে? আপনাদের সমর্থক আপনাদের বর্তমান নেতাদের উপর আর ভরসা করতে পারছে না। ইন্ট্রোস্পেকশন করুন, ইন্ট্রোস্পেকশনের দরকার। ইন্ট্রোস্পেকশন 2019-এও তো হতে পারে, সেই একই ইন্ট্রোস্পেকশন 2019-এও হতে পারে। 2019-এর ভোট কেন আজকে আপনাদের ভোটারদের আপনাদের ছেড়ে চলে যাচ্ছে? আমি আপনাকে কি বলছি, আমাদের নিজেদের আইডিওলজির সাথে ডিফার করছেন।
আইডিওলজির সাথে আইডিওলজি মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনকে বলেছে আইডিওলজি নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না, তুমি এখানে বসে আইডিওলজি করছো। মমতা ব্যানার্জি বলছেন আইডিওলজি নিয়ে প্রশ্ন করবে না, তুমি এখানে বসে সিপিএম কে আইডিওলজি শেখাচ্ছ। আমি তোমাকে বলছি শোনো, আবার অবশ্যই শেখানো প্রয়োজন, শেখানো প্রয়োজন। 2019 সালে ওই আইডিওলজি তৃণমূল ভবনে শেখাও, যাতে রাজীব ব্যানার্জিদের মতো ওই লোকগুলো না নিয়ে আসতে হয়। আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে শেখান, আলিমুদ্দিন স্ট্রিটের বিল্ডিংটা গেরুয়া হয়ে যাবে কোনোদিন, কোনো দরকার নেই। নিজের দলের বিধায়ক হয়েছিল, তার জন্য মুকুল রায়ের নামে এফআইআর হয়েছিল। নিজেরা না লড়তে পেরে তোমাদের এতটুকু লজ্জা আছে, ক্রেডিবিলিটি আছে তোমাদের, তোমরাই কথাগুলো লজ্জা হওয়া উচিত। তোমার দলের বিধায়ক মুকুল রায়ের নামে হয়ে গেছে, আগামী দিনে সব হয়েছে। নিজের দলের এমএলএ, তোমার দলের এমএলএ, তোমার দলের মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে গিয়ে নিজেদের পায়ের নিচে মাটি হারাবেন আপনারা আগামী দিনে, এটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা আবার কি? সারদা নারদায় যারা ঘুষ খেয়েছে তাদের বিরোধিতা করবো, সহ্য হয় না তো? একটা মহিলা একটা রাজ্য চালাবে, সেই জিনিস আপনারা মেনে নিতে পারছেন না। নিয়ে গেছেন অ্যাডমিনিস্ট্রেশন চলে পলিসির উপরে, সেখানে আদর্শটাকে নিজেদের মধ্যে আনুন, আপনাদের মঙ্গল হবে, আপনাদের মঙ্গল হবে। জয়দেববাবু শুনুন না, আপনাদের মঙ্গল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে আজকে সিপিএম নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলেছে দাদা। কারা লড়াই করেছিল? জয়দেববাবু ইতিহাস পড়ান একটুখানি, জয়দেববাবু একটু ইতিহাস পড়ান লোকজনকে। কথা শুনুন সায়ন বাবু, জয়দেববাবু একবারের জন্য বলুন, মহিলা সংরক্ষণ বিল 33% কারা করেছিল? কোনো লাভ নেই, যেটা বলছি সেটার বেসিসে কথা বলুন। আপনাকে আমি এ বলছি, আপনি জেড বলছেন, ওতে কোনো লাভ হবে না। সিপিএম এসব করে কিচ্ছু পাবে না, কোনো লাভ নেই দাদা, কোনো লাভ নেই। আরে দূর ভাই, নিজের এমএলএ সরিয়ে যার মুকুল রায়ের বিরুদ্ধে আদর্শ সেই মুকুল রায়কে এখন দলে নিয়ে এসেছে। ইগোটা সরিয়ে আদর্শ আনুন। আবার ইগো কি? ইগোটা সরিয়ে আদর্শ আনুন। রাজীব ব্যানার্জি দুদিন আগে অবধি বনসহায়ক দপ্তরে দুর্নীতি করেছিল, দুদিন পরে তোমরা মালা পরিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা নয়, ঘুষখোর চোরদের বিরোধিতা। আবার বলছি শোনো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা নয়, ঘুষখোর চোর। সুজন চক্রবর্তী কত টাকা নিয়েছে? সুজন চক্রবর্তী কত টাকা নিয়েছে? ওটা থেকে জিজ্ঞেস করুন সুজন চক্রবর্তীকে গিয়ে, ঠিক আছে? মুকুল রায়ের নাম আছে। আরে জিসান, ওই সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন। আরে সেটাই তো বলছি, মুকুল রায়ের নাম আছে। মুকুল রায় বলে বলছেন সুজন চক্রবর্তী নাম আপনি আনবেন না? সুজন বাবু নাম ভুলে গেছেন নাকি? কেন আনবো না? সিবিআই সুজন বাবুকে গিয়ে জিজ্ঞেস করুন। সুজন চক্রবর্তী আরে ঘুষখোর বলবেন না, একটা চ্যানেলে বসে বলবো নাকি ঘুষখোর বলবেন না, বলবেন না, বলছি বলবো নাকি ঘুষখোর বলছি, আরো হারিয়ে যাবেন আগামী দিনে। কোনো চ্যানেলও লাগবে না এই সিপিএম। চোরকে চোর বলবো, চোরকে হারিয়ে যাবে। আমার একটা রিকোয়েস্ট, এখন সিপিএম এর যা অবস্থা, সেম অবস্থা ফরওয়ার্ড ব্লকেরও সিপিআইএম এর। আচ্ছা সময় আমাকে বলতে হবে, সময় শেষ। জিশান, আচ্ছা জিশান এবং জিশান আমি একটু বলি, সময় খুব একটা বেশি নেই। সুজন চক্রবর্তী বা মুকুল রায় কার নামে কি কেস রয়েছে, কোনটা প্রমাণিত নয়, মহিলা মুখ্যমন্ত্রী কি, পুরুষ মুখ্যমন্ত্রী কি, প্রধানমন্ত্রী, এগুলো বিষয় নয়। মানে এই একটা তদন্ত প্রয়োজন, তো সুজন চক্রবর্তী কোনো আপত্তি নেই। আমার একটা বক্তব্য আমি একটু বলে দিই, এই যে 33% সংরক্ষণের কথা বলা হয়, মহিলাদের লড়াইয়ের কথা বলা, আমার ছোট্ট বক্তব্য আছে। এই যে মহিলা পুরুষ, আজকেই আমরা জয়দেবদা জানবেন হয়তো, আমাদের ডেপুটি এডিটর ইন চিফ, আজকেই আমরা একটা মিটিং করছিলাম, তাতে আমরা ভাবছিলাম হয়তো আজকে আমরা এই নিয়ে কথা বলবো যে রাজনীতিতে মহিলা বা পুরুষ কার গুরুত্ব কতটা বেশি। তারপরেই জয়দেবদাকে আমি ফোন করে জয়দেবদাকে বললাম, জয়দেবদা এটা বোধহয় বেসলেস, এটা কোনো কথা নয়, মহিলা মুখ্যমন্ত্রী কি পুরুষ মুখ্যমন্ত্রী কি, এখন ওই জায়গাটা আর নেই। তো এই জায়গাটা আমাদের সবলতার জায়গা বা দুর্বলতার জায়গা নয়। একটা কথা বলা হয় বারবার, একটা মহিলা মুখ্যমন্ত্রী, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় তার শিরোপাটা পান কারণ তার একটা অনমনীয় এবং যে একটা আত্মবিশ্বাসী লড়াকু মানসিকতা,
সেটাকে সকলেই শ্রদ্ধা করে। এবং যেটা বারবার করে সায়ন বলছেন, আমি একটু ক্লিয়ার করে দিই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই নন, কিছু অভিযোগ উঠেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনা যাদের দায়ী মানে দোষী হিসেবে ধরা হয়েছে, অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধের কথা বলা হচ্ছে। তো এই বিতর্ক থাকবে, আসবো, এই বিতর্ক থাকবে, কারণ এখনো সামান্য মাত্র চার্জশিট জমা পড়া, আমি যেটা বলি নারদা কাণ্ড, তারও কিন্তু যে ফ্যাসলা বা রেজাল্ট আউট হয়নি, এখনো অনেক মোড়ক রয়েছে, সিবিআই এর তদন্ত চলছে। শুধু এই কেস বলে না, অনেক দুর্নীতি বিজেপির হোক, অন্য কোন দলের হোক, কংগ্রেস, সিপিএম, বিজেপি, রাজনৈতিক দল, তৃণমূল, যার হোক না কেন, এগুলো তদন্ত সাপেক্ষ, আমরা এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু লড়াইটা এই যে, যেটা জিশান বলছিলেন শুরুতে, একটা স্টেপিং স্টোন, রাজ্য কেন্দ্রকে, সমস্ত রাজ্যকে একটা জায়গায় নিয়ে আসার, এই যে কেন্দ্রের একটা স্টেপিং স্টোন, এই সমস্ত বার্তা দিয়ে লড়াইটা এই জায়গায়, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান দোষী। তাই আমরা আশা করব কোনো রং না লাগিয়ে আমরা লড়াইটা ন্যায় এবং অন্যায়ের মধ্যে সাদা কালোর ফারাকটা আমরা অবশ্যই করব, মানুষ পাশে দাঁড়াবেন। ধন্যবাদ জানাই জিশানকে, ধন্যবাদ জানাই সায়নকে সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ জানাই জয়দেব দাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আর সময় নেই, রবিবারের সন্ধ্যের এই আমেজটা, আশা রাখি ভালো থাকুন আপনারা প্রত্যেকে, কথা হচ্ছে আগামীতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ। ফেস অফ এখানেই শেষ করতে হচ্ছে। কেন্দ্রের একের পর এক স্টেপ আউটে ধরাশায়ী হচ্ছে কি রাজ্যগুলো, কোন নীতির দিকে এগোচ্ছে কেন্দ্র, মানুষ কি ভাবছেন, সব রায় আপনাদেরই। সেই রায় তুলে ধরার একমাত্র প্রচেষ্টা করি আমরা, সেই প্রচেষ্টায় সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।